প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আজকে ক্লাস 11-এর যে র্যাপিড রিডারটা আমাদেরকে পর্ষদ থেকে দেওয়া হয়েছে, যেখানে শেক্সপিয়ারিয়ান টেলসগুলো আছে, সেগুলো আমরা পড়তে শুরু করব। তো এবার আজকে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ম্যাকবেথ। একটা স্বনামধন্য একটা লেখা, একটা অসামান্য লেখা উইলিয়াম শেক্সপিয়ারের, নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের। তাই এবার এই পড়াটা সম্বন্ধে আমরা ইন ডিটেলস জানবো, কি আছে, কি হলো, কিভাবে পড়তে হবে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে। তোমরা ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখতে থাকো। আচ্ছা, প্রথমে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে টাইটেল করা আছে, ফ্রন্ট পেজটা দেখতেই পাচ্ছ। চ্যাপ্টার 1 দেওয়া হয়েছে ম্যাকবেথ, পার্ট 1 আজকে আমরা করব প্রথমে। এবার যেটা বলি, লেখা আছে যে অ্যান অ্যাডাপশন ফ্রম শেক্সপিয়ারিয়ান ডান বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি কাউন্সিল, যেটা আছে সেখান থেকে আমাদের এই বইটা করা হয়েছে, র্যাপিড রিডারটা। যাই হোক, এই গল্পগুলো কিন্তু সব শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডিগুলো। হ্যাঁ, সেই ট্র্যাজেডিগুলোকে পরবর্তী সময় একজন ভাই এবং বোন, তারাও সাহিত্য জগতেরই মানুষ, তারা এগুলোকে গল্প আকারে রূপান্তর করেছে। যেভাবে শেক্সপিয়ার লিখেছিলেন সেই ধাঁচটাকে বজায় রেখে একদম নিত্যদিনের মানুষের জীবনের যে কথা বা চাল, সেই ভঙ্গিমায় লিখে জিনিসটাকে আরও সহজ এবং প্রাণবন্ত করে তুলেছে। আচ্ছা, এবার আমরা চলো একটু দেখে নিই সেই বিষয়টা। অ্যাবাউট দ্য অথরটা আগে পড়ে নিই। আমরা জানি যে এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, বিখ্যাত সাহিত্যিক, নাট্যকার, সনেটার, অনেক কিছুই তাকে বলা হয়। তো উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয়েছিল এপ্রিল 1564 এবং তার মৃত্যু হয়েছে 23 এপ্রিল 1660। এই হচ্ছে তার জীবৎকাল। ওয়াজ অ্যান ইংলিশ প্লে রাইট, ছিলেন একজন ইংরেজ একজন নাট্যকার, পোয়েট, কবি অ্যান্ড অ্যাক্টর এবং অভিনেতা। He is widely regarded as the greatest writer in the English language and the world's preeminent dramatist. বলা হয়েছে যে তাকে গণ্য করা হয় একজন শ্রেষ্ঠ ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করেন এমন একজন মানুষ হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে। তাছাড়াও তিনি যে বিশ্বমানের যে নাট্যজগৎ আছে, ড্রামা আছে, সেখানেও তাকে বিশেষ সম্মান বা অগ্রাধিকার দেওয়া হয়, প্রথম সারির দিকে অগ্রাধিকার দেওয়া হয়। হি ইজ অফেন কল্ড ইংল্যান্ডস ন্যাশনাল পোয়েট অ্যান্ড দ্য বার্ড অফ অ্যাভন। এবার তাকে আবার যে ইংল্যান্ডের জাতীয় কবি এই তকমাও দেওয়া হয়েছে, এবং তাকে অ্যাভনে তার জন্ম হয়েছিল, ইংল্যান্ডের একটা ছোট্ট প্রদেশ নাম অ্যাভন। অ্যাভনের বার্ডও বলা হয়। বার্ড মিন চারণ কবি, অর্থাৎ যে কবি গ্রামের পথে হেঁটে হেঁটে গান গেয়ে ঘুরে বেড়ায়, সেই কবির নামও তাকে দেওয়া হয়েছে। তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। যাই হোক, অর সিম্পলি দ্য বার্ড বলেও ডাকা হয়। হিজ extant works including collaboration consist of some 39 plays, 154 sonnets, 3 long narrative poems and a few other verses. তা বলছে যে আজকে যখন আমরা তাকে নিয়ে পড়তে যাচ্ছি, তার সাহিত্য চর্চা বা সাহিত্য জগতে তার দ্বারা যে সৃষ্টি, সেই সম্বন্ধে একটা খুব ছোট্ট সামান্য একটা ইনফরমেশান দেওয়া আছে। এটা সামান্য এই সংখ্যা দিয়ে তার সাহিত্য প্রতিভা বা তার সাহিত্য যে মানসিকতা বা মন, তাকে বর্ণনা করা মোটেই সম্ভব নয়। হ্যাঁ, তো সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তিনি 39টা নাটক লিখেছিলেন, 154খানা সনেট লিখেছিলেন, 3 লং ন্যারেটিভ পোয়েমস, কিছু বড় বড় বর্ণনাত্মক, বিশ্লেষণাত্মক কিছু কবিতা লিখেছেন, অ্যান্ড আ ফিউ আদার ভার্সেস, এবং অন্য কিছু তিনি ছন্দময়ী কবিতাও লিখেছেন। তো যাই হোক, এটা হচ্ছে তার সাহিত্য জীবন। খুব সংক্ষিপ্ত, আমি বারবার বলছি, খুব সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, কারণ এই মানুষটার সম্বন্ধে আমরা যতই বলতে যাই না কেন, এই স্বল্প পরিসরে বা একটা, দুটো, তিনটে ক্লাসে বলে শেষ করা সম্ভব নয়। তারপর দেখো, তোমাদের এখানে নিচে একটা পার্ট করে দেওয়া হয়েছে। মেরি অ্যান ল্যাম্প, জন্ম 3 ডিসেম্বর 1764, মৃত্যু 20 মে 1847, was an English writer. She is the best known for the collaboration with her brother
চার্লসেস অন দ্য কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার পাবলিশড ইন 1807। আচ্ছা, এই জায়গাটায় তোমাদের এসে মনে হতে পারে এটা আবার কার কথা আমরা জানতে চলেছি বা কে। তো এবার বলে রাখি, ইনি হচ্ছেন একজন ইংলিশ রাইটার, ইংল্যান্ডের জন্ম, মেরি অ্যান ল্যাম্ব, 3 ডিসেম্বর জন্ম 1764, 20 মে 1847 তার পরলোক গমন। ইনি এই সাহিত্যিক তার ভাই অর্থাৎ চার্লস ল্যামের সাথে কোলাবোরেট করে একসাথে সম্মিলিতভাবে একসাথে যুক্ত হয়ে তিনি শেক্সপিয়ারের এই যে নাটকগুলো রয়েছেন, যেমন আজকে আমরা পড়ছি ম্যাকবেথ ইজ আ ট্র্যাজেডি, এই ধরনের যেগুলো নাটক রয়েছে যে বেশ কয়েকটা, যেমন ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, ঠিক আছে, কমেডি অফ এরার্স, এই সবগুলোকে তিনি কি নিজের মতো করে মূল অংশটা, মূল পাঠ্যটার থেকে জিনিসটা নিয়ে সেখানে কোনো পরিবর্তন না করে, যেহেতু ওগুলো কনভারসেশনাল ওয়েতে বা ডায়লগ আকারে আছে, সেই জায়গার থেকে সরে গিয়ে একদম সিম্পলি কলাম ওয়াইজ মানে একদম গদ্য রূপে তিনি একদম তুলে ধরেছেন। এই কাজটা করেছেন মেরি অ্যান ল্যাম্ব আর হচ্ছে চার্লস ল্যাম্ব। এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এটার প্রকাশ সময় হচ্ছে 1807 সাল। 1807 সালে তিনি এটা প্রকাশ করেছিলেন। আচ্ছা, যাই হোক, এবার তাহলে আমরা চলে যাব হচ্ছে নাটকটার দিকে। আচ্ছা, নাটকটা পড়ার আগে তোমাদেরকে দুটো কথা বলে নিই। আচ্ছা, এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল একটা টপিক বলতে পারো নয়, হিস্টোরিক্যাল টপিক। কারণ এইখানে যে চরিত্রগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন রাইটার্সদের, বিভিন্ন যে স্কলার্স যারা ছিলেন যারা শেক্সপিয়ার পূর্ববর্তী যে সমস্ত স্কলার্সরা আছে তাদের বিভিন্ন লেখা থেকে সংগ্রহ করে পরবর্তী সময় শেক্সপিয়ার এগুলো দিয়ে নাটক রচনা করেন। তো যাই হোক, তো এইবার এটা পড়ার আগে তোমাদেরকে বলে নিই, আমরা ট্র্যাজেডি পড়ছি। ট্র্যাজেডি হচ্ছে বলা হয়, বাংলায় বলা হয় বিয়োগান্তক নাটক। অ্যাকচুয়ালি ট্র্যাজেডি জিনিসটাকে খুব সংক্ষেপে ব্যাখ্যা করলে বলা যাবে যে ট্র্যাজেডির যে কেন্দ্রীয় চরিত্র, তার জীবনে মান সম্মান, প্রতিপত্তি বা যশ যাই বলো না কেন সবটাই যেন একদম পরিপূর্ণ থাকবে, কিন্তু তার জীবনে একটা সামান্যতম ভুলের কারণে বা সে লোভ হোক, লালসা হোক, যে কোনো কারণে সেখান থেকে সেটা বিচ্ছিন্ন হবে এবং সম্পূর্ণভাবে সে ভূপাতিত হবে। এবং এর পাশাপাশি তার পূর্বগত যে মান সম্মান, যশ, প্রতিপত্তি যাই বলো না কেন, হ্যাঁ, সে প্রত্যেকটা জিনিস কিন্তু তার থেকে খোয়া যাবে এবং শেষে তার জীবনের করুণ পরিণতি ঘটবে। যাই হোক, তো এইরকম ব্যাপারগুলো আছে। আজকে আমরা এটা পড়লে পরে যখন ইন ডিটেলস পড়বো খুব ভালো করে জানতে পারবো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে লেখা রয়েছে, প্রথমে যে টাইটেলটা লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে ম্যাকবেথ। ম্যাকবেথ হচ্ছে আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। ম্যাকবেথ হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, টাইটেলার হিরো, অর্থাৎ ম্যাকবেথ আমাদের এই গল্পের নাম এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ম্যাকবেথ, অর্থাৎ যে মূল কেন্দ্রীয় চরিত্র তার নামেই গল্পটা, তাই জন্য ম্যাকবেথকে আবার টাইটেলার হিরো বলা হয়। তো এবার গল্পটা পড়ছি আমি, খুব ভালো করে মন দিয়ে শুনবে, কনসেন্ট্রেশনটা রাখবে। খুব সুন্দর একটা পিস, আর্ট অফ পিস, মানে না পড়লে পরে, ভেতরে না গেলে পরে বোঝা যায় না যে কতটা সুন্দর করে জিনিসটা লিখেছেন, কি করে লিখেছেন, কি ব্যাপার, ট্র্যাজেডি কি, অনেক ইনফরমেশন এখানে আছে। পড়ে যাব আর তোমাদেরকে শেয়ার করতে থাকবো। আচ্ছা, লেখা আছে, when Duncan was the king of Scotland, স্কটল্যান্ড একটা দেশ, কান্ট্রি, সেখানকার রাজা যখন ছিলেন ডানকান। সো ফার্স্ট লাইনে কি পেলাম, when Duncan was the king of Scotland, ঘটনাটা ঠিক তখনকার যখন স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান, সেই সময়কার ঘটনা, কমা, there lived a brave general, সেখানে বাস করত এক সাহসী সেনাপ্রধান। অর্থাৎ যখন ডানকান স্কটল্যান্ডকে শাসন করছেন একজন রাজা হিসেবে, সেই সময় তার রাজত্বে ছিল এক পরাক্রমী সেনাপতি, who was looked up, phrasal verb, to with high esteem throughout Scotland
ফর হিজ গ্রেট ভ্যালর অ্যান্ড স্কিল ইন ওয়ার্ডস। এই সেনাপ্রধান যিনি সাহসী সেনাপ্রধান ছিলেন, তাকে দেখা হতো বা গণ্য করা হতো, লুকড আপ, গণ্য করা হতো টু উইথ হাই এস্টিম, অর্থাৎ গভীর উচ্চ সম্মান দ্বারা। এস্টিম মিন্স সম্মান, রেসপেক্ট, সমার্থক শব্দ বা সিনোনিম হচ্ছে রেসপেক্ট। হাই এস্টিম, উইথ হাই এস্টিম, লুক আপ টু, তাকে দেখা হতো অনেক উঁচু সম্মান দিয়ে। থ্রু আউট স্কটল্যান্ড, ইট মিনস গোটা স্কটল্যান্ড দেশের প্রত্যেকটা অলি গলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখান দিয়েই আমাদের এই জেনারেল যেতেন না, যেখান দিয়ে তিনি যাক না কেন, প্রত্যেক জায়গা থেকে উচ্চ সম্মান দিয়ে গণ্য করা হতো বা দেখা হতো। এই সম্মানের অধিকারী তিনি কেন? এতটা সম্মান তার কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। ইয়েস, কারণটা তাই ফর দিয়ে বলা আছে, ফর হিজ গ্রেট ভ্যালর অ্যান্ড স্কিল ইন ওয়ার্ডস। এর কারণ তার মহান শৌর্য বা পরাক্রম। শৌর্য বা পরাক্রম, একজন যোদ্ধার সব থেকে বড় জিনিসটা হচ্ছে তার ভ্যালর, তার মধ্যে যে পরাক্রম, শৌর্য বা বীরত্ব আছে, তার জন্যই তার এই যশ বা নাম। শুধু তাই নয়, স্কিল ইন ওয়ার্ডস, ইট মিনস যুদ্ধে তার যে দক্ষতা বা পারদর্শিতা, যুদ্ধে তার যে দক্ষতা বা পারদর্শিতা, স্কিল, এটাকে আমরা স্কিল বা দক্ষতাকে আমরা অ্যাট হোম দিয়েও প্রকাশ করি। অ্যাট হোম মানে দক্ষ, ঠিক আছে, এক্সপিরিয়েন্সড। সো স্কিল ইন ওয়ার্ডস, তার যুদ্ধে যে এত পারদর্শিতা, তার যে এত পরাক্রম, এত বীরত্ব, যার জন্য গোটা স্কটল্যান্ড, ইট মিনস দ্য পিপল অফ স্কটল্যান্ড ইনক্লুডিং দ্য কিং, হ্যাড এ গ্রেট রেসপেক্ট, অনার ফর দ্য গ্রেট ব্রেভ জেনারেল। সেই সেনাপ্রধানের জন্য অনেক সম্মান, অনেক ভালোবাসা, শ্রদ্ধা তোলা ছিল সর্বসময়, সর্বত্র, যেখানে যাক না কেন তিনি। তো দেখো, জানতে ইচ্ছা হচ্ছে যে এই সেনাপ্রধান কে ছিলেন। আমরা তো শুধু এইটুকুনি জানলাম যে একজন সেনাপতি ছিল স্কটল্যান্ডে, যাকে খুব সম্মান দিয়ে দেখা হতো। এবার বলেছেন, হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। তার মানে সেই দেশের সেনা জওয়ান যারা ছিল বা সেনা দল ছিল, তাদের প্রধান তো তিনি ছিলেনই, সেই জেনারেল। তার পাশাপাশি তিনি ছিলেন বৃদ্ধ রাজার অত্যন্ত কাছের একজন মানুষ, ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, অর্থাৎ কিং ডানকানের একজন ঘনিষ্ঠ, বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি পার্সন ছিলেন এই জেনারেল। স্বভাবতই হবে, কারণ একজন রাজার সর্বক্ষমতা হচ্ছে তার সৈন্যদল। সেই সৈন্যদলের যিনি প্রধান, অর্থাৎ হেড, যাকে আমরা জেনারেল বলি, তা সে তো রাজার প্রিয় পাত্র হবেই। তার কর্ম দ্বারা, তার ত্যাগ দ্বারা, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব দ্বারা এতটাই সে মন্ত্রমুগ্ধ করেছিল সকলকে এই জেনারেল, যার জন্য রাজ্যবাসী তো অবশ্যই, রাজা তো অবশ্যই, গোটা দেশটাই তার কাছে কিন্তু নতমস্তক ছিল। ভালো করে বোঝো, হি ওয়াজ ম্যাকবেথ। নাও দিস লাইন, যেগুলো আমরা পড়লাম, যার সম্বন্ধে পড়লাম, তার নামটা আমরা জানতে পারলাম। তিনি ছিলেন ম্যাকবেথ, যেটা আমাদের গল্পের টাইটেল। দ্য থেন অফ গ্লেমস, দ্য থেন অফ গ্লেমস, যিনি ছিলেন স্কটল্যান্ডের একটি প্রদেশ বা অঞ্চল যার নাম গ্লেমস, সেই প্রদেশের আমত্ত। আমত্ত কথার অর্থ হচ্ছে রাজার স্বরূপ, যে রাজার মতন করে যাকে গণ্য করা হয় তাকে কি বলা হয়? আমত্ত বা প্রধান। ঠিক আছে তো? গ্লেমস একটা প্রদেশ, অর্থাৎ গোটা স্কটল্যান্ডটা অনেকগুলো প্রদেশে বিভক্ত ছিল। রাজা ছিলেন সবার উপরে, সর্বে সর্বা, এবং যে অঞ্চলগুলো বিভক্ত ছিল সে অঞ্চলের দেখাশোনা, রক্ষণাবেক্ষণ, কর সংগ্রহ ইত্যাদি বিষয়গুলো দায়িত্ব যাদেরকে দেওয়া হতো তাদেরকে বলা হতো থেন। তেমন করে গ্লিমস বলে একটা অঞ্চল বা প্রদেশ, সেই প্রদেশের অধিপতি ছিলেন হচ্ছেন ম্যাকবেথ। তিনি কি অধিপতি ওখানে কি করে হলেন? ডানকান তাকে করেছেন ওখানকার অধিপতি। তিনি ওখানকার অধিপতি হিসেবে সেই জায়গার সুশাসন করতে চলছিলেন। আচ্ছা, অফলেট, সম্প্রতিকালে, মানে অ্যাট প্রেজেন্ট বা রিসেন্টলি, অফলেট মানে বর্তমানে, হি ডিফিটেড, তিনি পরাজিত করলেন। হি ডিফিটেড, হু ইজ হি? ম্যাকবেথ। সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে ম্যাকবেথ পরাজিত করেছে কাকে? আর রিবেল আর্মি, একটা বিদ্রোহী সৈন্যদলকে।
একটা বিদ্রোহী সৈন্যদলকে। রিবেল মিন্স মানে হচ্ছে বিদ্রোহী, যারা বিদ্রোহ করে তাদেরকে বলে রিবেলার, ঠিক আছে? তো রিবেল আর্মি, রিবেল কথাটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। একটা সৈন্যদল যারা বিদ্রোহী সৈন্যদল বা যারা শত্রুপরায়ণ সৈন্যদল, অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। ভালো করে বুঝো, নরওয়ে একটা দেশ, নরওয়ের দ্বারা চালিত কিছু বহিঃশত্রু যারা স্কটল্যান্ডের উপরে আক্রমণ করেছিল, সেই বহিঃশত্রুদেরকে পরাজিত করেছেন কে? আমাদের সেনাপ্রধান ম্যাকবেথ। এবং সেই সৈন্যদলের সংখ্যা কিন্তু একটা বা দুটো নয়, ইন গ্রেট নাম্বারস, মানে দে ওয়ার মেনি ডিফিটেড বাই দ্য গ্রেট জেনারেল ম্যাকবেথ। অর্থাৎ নরওয়ে যে দেশটা চুপি চুপি স্কটল্যান্ডকে আক্রমণ করার জন্য একটা সৈন্যদল তৈরি করে, হ্যাঁ, একটা বহিঃশত্রু দল তৈরি করে স্কটল্যান্ডের উপর আক্রমণ করেছিল, সেই পরিকল্পনাকে একেবারে ভেস্তে দিয়েছিল হচ্ছে আমাদের সেনাপ্রধান ম্যাকবেথ। হি ইমার্জড অ্যাজ ভ্যালরস মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। খুব ভালো করে শোনো এই জায়গাগুলো, পরীক্ষায় কিন্তু আসবে এই জিনিসগুলো। হি ইমার্জড, সে উদিত হলো, সে এগিয়ে গেল, অ্যাজ দ্য ভ্যালরস মিনিয়ন, অর্থাৎ সাহসের প্রতিমূর্তি হিসাবে, সাহসের প্রতিমূর্তি হিসাবে। অর্থাৎ তার এত সাহসিকতা যে সাহসিকতার উদাহরণ সবাইকে দেওয়া হতো। এবং বেলোনাস ব্রাইডগ্রুম, বেলোনাস ব্রাইডগ্রুম কথার অর্থ হলো হাজব্যান্ড অফ ওয়ার। এই কথাটা শুনে আবার কেউ বলতে পারে যুদ্ধের আবার স্বামী হয় নাকি? এই স্বামী কথার অর্থ হচ্ছে অধিপতি, এই স্বামী কথার অর্থ হচ্ছে অধিপতি বা রাজা, নৃপতি, হ্যাঁ, বা কর্ণধার, প্রধান। তাহলে এই যোদ্ধা যখন উদিত হলো, যুদ্ধক্ষেত্রে যখন উদিত হলো, তার গৌরব, তার পরাক্রম যা সকলের কাছে দৃষ্টান্ত স্বরূপ, এবং যুদ্ধে তার রণকৌশলতা, তার স্কিল, যেটা আমরা আগেই পড়েছি, এতটাই প্রখর, এতটাই তার মধ্যে অ্যাকিউরেসি ছিল, তাই জন্য তাকে বলা হতো বেলোনাস ব্রাইডগ্রুম। হিজ ভ্যালর, তার পরাক্রম, অ্যান্ড কারেজ, তার যে সাহসিকতা, মনোবল, ডিমান্ডেড প্রেইজ ফ্রম অল অ্যান্ড সানড্রাই। বলছে একটা মানুষের মধ্যে যদি যোগ্যতা থাকে তবে সে কিন্তু সেই যোগ্যতার জন্য সম্মান এবং প্রতিপত্তি বা শ্রদ্ধা পাওয়ার দাবিদার, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ আ অ্যাবিলিটি টু ডু সামথিং দ্যাট ইজ কমপ্লিটলি এক্সট্রাঅর্ডিনারি, দেন তুমি কিন্তু অবশ্যই তার জন্য সম্মান, প্রতিপত্তি, মান সম্মান দাবি করো এবং তোমার সেটা প্রাপ্য। তাই তার গৌরব, তার যুদ্ধে পরাক্রমতা, এই সকল কিছুর জন্য সে যে সম্মান দাবি করত, সেটা কিন্তু তার জন্য অলওয়েজ অল ওভার ছিল। কোথায়? স্কটল্যান্ডে। প্রথম যে সেকশনটা আমরা পড়লাম, ইট ডিসক্রাইবস দ্য ক্যারেক্টার ম্যাকবেথ, হু ইজ এ গ্রেট জেনারেল অ্যান্ড থেন অফ গ্লেমস। পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ম্যাকবেথ হলো থেন অফ গ্লেমস, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ডলি, হি ইজ দ্য জেনারেল অফ স্কটল্যান্ড, সেনাপ্রধান। Scotland is ruled by the king, old king Duncan, and at the same time Macbeth is a dear to the old king Duncan, এবং ডানকানের হচ্ছে অন্যতম প্রিয় পাত্র হলো ম্যাকবেথ। আরেকটা ইনফরমেশন, ম্যাকবেথ এই যে গৌরবটা অর্জন করেছে, তার দেশকে বহিঃশত্রুর থেকে, আক্রমণ থেকে রক্ষা করে, যেমন করে আমাদের দেশের সেনা জওয়ানরা দিন রাত বর্ডারে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করে যাচ্ছে, ঠিক তেমন করে ম্যাকবেথ, হ্যাঁ, হিজ ডেডিকেশন টু হিজ নেশন মেড হিম আ গ্রেট ওয়ান তৈরি করেছিল। সেখান থেকে দাঁড়িয়ে সে কি করেছিল? নরওয়ের প্রচুর পরিমাণে পাঠানো বিদ্রোহী সৈন্যদলকে দমন করে দেশকে স্বাধীন রাখতে কি করেছিল? পরিকল্পবদ্ধ হয়েছিল এবং সেটাকে সার্থক করেছিল, যার জন্যই তার এত সম্মান। তারপর দ্য টু স্কটিশ জেনারেল, স্কটল্যান্ডের অধিবাসীদের বলা হয় স্কটিশ, স্কটল্যান্ডের অধিবাসীদের বলা হয় স্কটিশ। দ্য টু স্কটিশ জেনারেলস
Remember this line, generals, now it is a plural. So now the question is, who is the next one? আরেকটা কে ছিল? ম্যাকবেথের সাথে জেনারেলস বলছে, তার মানে প্রত্যেকটা, যেমন একটা ক্রিকেট টিমে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন থাকে, তেমন করে একটা সেনা দলের সেনাপতি আর সহসেনাপতি বা উপসেনাপতি থেকে থাকে। কে দেখি সে কে? দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো। তাহলে স্কটল্যান্ডের যে সেনাদল তার প্রধান ছিলেন ম্যাকবেথ এবং ম্যাকবেথের সহকারী সেনাপতি ছিলেন বা তার কোমেট বা কো ওয়ার্কার বা কো সোলজার ছিল কে? ব্যাংকো। তা ব্যাংকো আর ম্যাকবেথ কি? দে ওয়ার ফ্রেন্ডস, ঠিক আছে, দে ওয়ার ফ্রেন্ডস। আচ্ছা, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, যে যুদ্ধের কথা তোমরা পড়লে সে যুদ্ধক্ষেত্র থেকে জয়লাভ করে তারা ফিরছিল। ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, সেই মহান যুদ্ধে জয়লাভ করে বিজয়ী ম্যাকবেথ আর ব্যাংকো সগৌরবে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। কারণ দ্য ব্যাটেল ওয়াজ ফট আউটসাইড অফ দ্য কান্ট্রি, অর্থাৎ রাজ্যের সীমানা পেরিয়ে বাইরে সৈন্যদল, নরওয়ের সেই সৈন্যদলকে পরাজিত করেছে বা যুদ্ধে লিপ্ত হয়েছিল কে? ম্যাকবেথ। ঠিক আছে, তো ম্যাকবেথের সেই তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যদিও আমাদের এই পাঠ্য জিনিসগুলো নেই এবং যে স্বল্প সময় আমাদের পরীক্ষা একদম সন্নিকটে, সেখান থেকে দাঁড়িয়ে খুব বেশি ডিটেলসে যদি যাই তাহলে পড়াটা আবার পড়ে যাবে। তাই একটু খালি বলে রাখি, যে যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথ যুদ্ধ করেছিল নরওয়ের সৈন্যদের সাথে, সেখানকার নরওয়ের বিদ্রোহী সৈন্যদের মাথাগুলো কেটে ম্যাকবেথ সেই যুদ্ধক্ষেত্রে এক বিশাল দুর্গ তৈরি করেছিল, দুর্গের প্রাচীর তৈরি করেছিল, যাকে আমরা বলি যে ডিফেন্ড করে না, শিল্ড দিয়ে ডিফেন্ড করে। যোদ্ধাদের হাতে কিন্তু একটা শিল্ড থাকে, ঠিক আছে, ঢাল যেকে বলে বাংলায়, ঠিক আছে, যার দ্বারা সে কী করে, শত্রুর দ্বারা আক্রমণটাকে সে প্রতিহত করে, তারপর সে পাল্টা আক্রমণ করে। তো এই যুদ্ধক্ষেত্রে একটা এত বড় দেয়াল তৈরি করেছিল আমাদের এই যোদ্ধা, জানো সেই দেয়ালটা কী দিয়ে তৈরি হয়েছিল? নরওয়ের সৈন্যদের মাথা দিয়ে। শুধু যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করতে আসছে প্রত্যেকের শিরচ্ছেদ করে, এক্সক্লুশন যাকে বলে, হ্যাঁ, প্রত্যেকের মাথা ছিন্ন করে সেটা দিয়ে একটা বড় মস্ত বড় দেয়াল বানিয়েছিল। তাহলে চিন্তা করো, এরকম করে যদি কোনো একজন সৈনিক, এরকম একটা যোদ্ধা এরকম একটা বড় মাথার দেয়াল তৈরি করে তার সামনে যদি সে তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকে, তার চেহারাটা কীরকম হতে পারে বা সে কী ধরনের যোদ্ধা হতে পারে? হ্যাঁ, সে মানে ভয়ানক দৃশ্য কিন্তু। তো যাই হোক, তাই গেল। তা ফিরছে যুদ্ধক্ষেত্র থেকে, দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং। হঠাৎ করে কি হলো, সে ফেরার সময় সেই মাঠের মধ্যে বা যেখান দিয়ে তারা আসছে, একটা মরুভূমি দিয়ে আসছিল, হঠাৎ করে দেখা গেল যে বজ্র বিদ্যুৎ সহ পরিবেশ তৈরি হয়েছে। একদিকে বিদ্যুৎ পড়ছে, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একদম পুরো আকাশটা একটা ঝড়ময় একটা অন্যরকম পরিস্থিতি হয়ে গেল ফেরার সময়। অন দ্য ওয়ে, সেই পথে, দে ওয়ার স্টপ, তাদেরকে থামানো হলো। দে ওয়ার স্টপ, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। দে ওয়ার স্টপড বাই, কে থামিয়েছে? দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ অদ্ভুত দেখতে কিছু কায়া, কায়া মানে শরীর, হ্যাঁ, অদ্ভুত দেখতে কিছু শরীর তাদেরকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দিল। স্টপ ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো, দাঁড়া করিয়ে দিল। অফ থ্রি ফিগার্স, দে ওয়ার থ্রি, কয়টা ছিল স্ট্রেঞ্জ ফিগার? তিনটা থ্রি ফিগার, মানে তোমার স্ট্রেঞ্জ ফিগার ছিল। খুব গুরুত্বপূর্ণ লাইন। দ্যাট লুকড লাইক, দ্যাট ফিগার্স নাউন রয়েছে, নাউনের পরে ক্লজ মার্কার দ্যাট রয়েছে, অর্থাৎ না, যদি কোনো ক্লজ মার্কারের আগে নাউন থাকে তবে, যেগুলোকে আমরা রিলেটিভ বলি, রিলেটিভ ক্লজ বলি, তবে সেটা কিন্তু নাউন থাকলে কিন্তু সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হয়। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ ক্লজ। আমাদের কিন্তু ক্লজ আছে। সো থ্রি ফিগার্স দ্যাট লুকড লাইক ওমেন, তিনটা চেহারা যাদের দেখতে লাগছিল মতো, মেয়েদের মতো। বলেছে মতো, অ্যাকচুয়ালি তারা মেয়ে কিনা, সেই কায়া বা দেহটা একটা মেয়ের দেহ কিনা বা সেই মেয়ে কিনা, ফিমেল পার্সন কিনা, দেয়ার ওয়াজ মাচ ডাউট, সেখানে কিন্তু অনেকটা সন্দেহ ছিল। কিন্তু দেখতে যেন কেমন মনে হচ্ছিল? মেয়ের মতন মনে হচ্ছিল। এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, ব্যতিক্রমী কি ছিল? তাদের গোটা শরীরে
পশম দ্বারা আবৃত ছিল। কি দ্বারা? বড় বড় লোম দ্বারা আবৃত ছিল গোটা দেহটা। অ্যান্ড দেয়ার ওয়েদার্ড স্কিন, এবং তাদের যে স্কিনটা আছে সেটা কি বলতো কুচকানো এবং খণ্ডে খণ্ডে বিভক্ত। স্কিন মানে কি? চামড়া, তাই তো? চামড়াগুলো ভাঙা ভাঙা কুচকানো এরকম অংশ দিয়ে তৈরি। এবং শুধু তাই না, অ্যান্ড ওয়াইল্ড ড্রেস, যে পোশাকটা তারা শরীরে পরেছিল সেটা হচ্ছে একটা বন্য পোশাক। বন্য পোশাক বলতে কি? হয়তো লতা পাতা, কোনো রকম জঙ্গল ঠঙ্গল সেরকম দিয়ে কিছু মিলানো একটা জামা, ঠিক আছে তো? যেটা দেখে মনে হয়েছে কি এই পোশাকটা সাধারণের ব্যবহার করা পোশাক না, একটা বন্য পোশাক। অর্থাৎ বন্য কথাটা আমরা কখন বলি? যখন সেটা স্বাভাবিকতার লেভেল থেকে বাইরে চলে যায় তখন তাকে বলি কি? বন্য। হ্যাঁ, একটা অদ্ভুত একটা জামা, মানে অদ্ভুত মানে চোখ ধাঁধিয়ে দিচ্ছে, এরকম জামা কখনো দেখেনি। কে দেখেনি? ম্যাকবেথ আর ব্যাংকো। মেড দেম লুক লাইক, যেই সকল জিনিসগুলো এই যে গায়ে লোম, গায়ে সমস্ত গায়ে লোমে আবৃত সেই টুকরো টুকরো খণ্ড খণ্ড তাদের ত্বক বা স্কিন, এবং পরনে সেই বন্য পোশাক, সব কিছু মিলে লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদেরকে মনে হচ্ছিল অপার্থিব এক ধরনের জীব, অপার্থিব জীব। আনআর্থলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আনআর্থলি ক্রিয়েচার্স, আনআর্থলি ক্রিয়েচার্স, লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদেরকে একেবারেই অপার্থিব জন্তু মনে হচ্ছে, জীব মনে হচ্ছে। এই রকম জীব এর আগে ম্যাকবেথ আর ব্যাংকো কখনো ভূপৃষ্ঠে বা ভূভারতে দেখেনি কোথাও। বুঝতে পারলো তো? এমন অদ্ভুত একটা চেহারা। দে ওয়ার ডান্সিং, তারা আবার নৃত্য করছে। কি করছে? নৃত্য করছে। দে ওয়ার সিঙ্গিং, তারা গান গাইছে। অর্থাৎ এই যে কদাকার দেখতে, হ্যাঁ, নারী দেহগুলো এসে উপস্থিত হলো, স্ট্রেঞ্জ ফিগারগুলো, তারা আবার নৃত্যরত এবং সঙ্গীত করছে, অর্থাৎ গান করছে। কি ব্যাপার, কি করছে দেখা যাক। সো হিয়ার ইজ দ্য সং। গানটা হচ্ছে এরকম: ফেয়ার ইজ ফাউল, ফেয়ার ইজ ফাউল, এটা বুঝতে হবে আমাদেরকে। ফেয়ার means bright or true. Fair is foul. Foul means false. Okay, fake. যাহা উজ্জ্বল, যাহা সত্য, তাহাই মিথ্যা। গানের প্রথম লাইনটা বোঝো, ওয়ার্ডসগুলো বোঝো। ফেয়ার ইজ ফাউল, যাহা উজ্জ্বল, যাহা সত্য, তাহাই মিথ্যা। অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, যাহা মিথ্যা, তাহাই উজ্জ্বল, তাহাই সত্য। ঠিক আছে তো? যাহা উজ্জ্বল, যাহা সত্য, তাহাই মিথ্যা, এবং যাহা মিথ্যা, তাহাই উজ্জ্বল, তাহাই সত্য। অর্থাৎ একটা কথা আমরা বলে থাকি, চকচক করলেই শোনা হয় না, কিন্তু ঠিক আছে, লাইনটা ঠিক তেমনই। অর্থাৎ তোমার সামনে যা প্রতিভাত হচ্ছে, হ্যাঁ, হোয়াট এভার ইউ আর এক্সপ্রেসিং, তুমি অনুভব করছো, তোমাকে মনে হচ্ছে সেটা সত্য বলে, আদতে সেটা সত্য না। ঠিক আছে? আর যেটাকে তুমি সত্য মনে করছো না, ঠিক আছে, সেইটাই কিন্তু সত্য। আর যেটাকে সত্য বলে ভাবছো, যেটাকে উজ্জ্বল মনে করছো, আসলে সেটাই হচ্ছে মিথ্যা। আমাদের জীবনটাও কিন্তু ঠিক তাই। যদি ভালো করে লক্ষ্য করে দেখো যে আমরা জীবনে এমন সময় এমন অনেক কিছুকেই সত্য বলে মনে করি, পরবর্তী সময় দেখা যায় সেটা সম্পূর্ণ ভুল ছিল, সম্পূর্ণ ভুল ছিল। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তা আমাদের জীবনের যে ট্র্যাজেডিগুলো কিন্তু, শোনো, এটা কিন্তু শুধুমাত্র আমাদের নাম্বার তোলার বিষয়বস্তু নয় কিন্তু, ঠিক আছে? এখানকার প্রত্যেকটা ওয়ার্ড একটা লেসন, শিক্ষা, যেখান থেকে আমাদের শিখতে হবে আমাদের জীবনের পরিণতিটা যেন ম্যাকবেথের মতো না হয়। ঠিক আছে? আমরা যেন আমাদের জীবনে ম্যাকবেথের মতো শেষ পরিণতি না পাই। কি পরিণতি, যে গল্প পড়লে বোঝা যাবে। সেই জায়গাটার জন্যও কিন্তু আবার ট্র্যাজেডিগুলো লেখা, যাতে দর্শকেরা শেষে গিয়ে উপলব্ধি করতে পারে যে না, আমরা জীবনে কখনো এমন ভুলটা করব না। হ্যাঁ, তাহলে আমরাও জীবনে সব কিছু হারিয়ে শেষে ম্যাকবেথের মতো পরিণতি হবে। দেখো, তা বলছে তাহাই উজ্জ্বল। হোভার, ইট মিনস ফ্লাইং, ভেসে বেড়াচ্ছে।
হোভার থ্রু দ্য ফগ, যেই সত্য আর মিথ্যার যে তত্ত্বটা দিয়েছে সেই অপার্থিব্য জীবগুলো, তারা বলছে যে সব কিছুই ভেসে বেড়াচ্ছে ফগ, কুয়াশা, এবং ফ্লিথি এয়ার, ফ্লিথি মিনস ডার্টি, অর্থাৎ নোংরা বাতাসে। অর্থাৎ এখানে যে ধুলোবালি জমা হয়েছে, যেগুলো বাতাসে ভাসছে, এই যে কুয়াশাময় পরিস্থিতি তৈরি হয়েছে, যার মধ্যে আমরা আবির্ভাব ঘটেছি, যা কিছু তুমি শুনছো, যা কিছু আমরা বললাম, তা সবই উজ্জ্বল, সবই সত্য, তাহাই মিথ্যা, যাহা মিথ্যা তাহাই উজ্জ্বল, তাহাই সত্য, ভেসে বেড়াচ্ছে এই কুয়াশা এবং এই নোংরা বাতাসে। এইটা ছিল গান। গানটা কিন্তু একটা আসলে রিডল, মানে ধাঁধা। এটা কিন্তু আসলে কি একটা ধাঁধা, এটা হলো একটা ধাঁধা। আচ্ছা, এবার কি বলছে দেখো, as they saw the two generals, as they saw the two generals, complex sentence, as since when দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, এবং এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। as they saw the two generals, যখন তারা সেই দুজন সেনাপ্রধানকে দেখলো, কারা দেখলো? ওই ডাইনিগুলো, ঠিক আছে, ওই যে কদাকার দেখতে নারী, ডাইনি তো। দ্য ফার্স্ট উইচ, তাদের মধ্যে প্রথম যে ডাইনিটা ছিল, স্যালিউটেড, তার মানে সম্মান দেওয়া, স্যালিউটেড, ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল সেন্টেন্স। দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লিমস, প্রথম ডাইনি হেল করলো, অর্থাৎ আমরা যাকে বলি সগৌরবে বলে ওঠা, হেল করে বললো, চিৎকার করে বললো, হে থেন অফ গ্লিমস, তোমাকে সেলাম। কে বললো? প্রথম ডাইনি। কে বললো? প্রথম ডাইনি। কোন ডাইনি কি বললো? এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসবেই। প্রত্যেকটাই থ্রি ফিগার্স যা যা বলেছিল, খুব স্বল্প কথাই তোমাদের আছে, সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে একবারে সিরিয়াল ওয়াইজ, অর্ডারলি। স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লিমস, গ্লিমসের অধিপতিকে সম্মান জানিয়ে বলল, তোমায় সম্মান জানাই, জয় জয়কার হোক তোমার, হে গ্লিমস প্রদেশের অধিপতি আমত্ত। দ্য জেনারেল ওয়াজ স্কিয়ার্সলি স্টারলড টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স। দ্য জেনারেল অর্থাৎ সেনাপ্রধান মানে ম্যাকবেথ, ওয়াজ স্কিয়ার্সলি স্টারলড, মানে না বললেই নয়, কারণ কেন অবাক হবেন না, তিনি অবাক হতচকিত হলেন, এটা মানে সারপ্রাইজ। স্টারলড মিন্স সারপ্রাইজ। হি ওয়াজ স্কিয়ার্সলি স্টারলড, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। টু ফাইন্ড হিমসেলফ, যে নিজেকে যখন তিনি দেখতে পাচ্ছেন যে অন্য সমস্ত অপরিচিত, যাদেরকে চিনেন না তিনি, তাদের কাছে তিনি পরিচিত, এই জিনিসটা ভীষণ স্তম্ভিত করলো কাকে? ম্যাকবেথকে। ঠিক আছে, ইফ ইউর সেলফ ইজ নোন বাই সামওয়ান হু ইজ কমপ্লিটলি unknown person to you, মানে you are going now you are in a journey, say for example you are on a train, তুমি একটা ট্রেনের মধ্যে আছো, এবার somebody came before you, তোমার সামনে একজন আসলো and সে তোমায় বললো, কিরে, নাম ধরে বললো, রবি কেমন আছিস? এবার তুমি লোকটাকে চেনো না, তোমার প্রাইমারি যে স্টিমুলেশন, তোমার মধ্যে যে প্রথমত যে ভাবনাগুলো জন্মাবে, সেটা এই লোকটা আমাকে কী করে জানলো, আমি তোকে চিনি না, ডাইকে এসে নামটা বলতে, তারপরে যদি বলে, কিরে এবার তো তাহলে উচ্চ মাধ্যমিক পড়াটা ঠিকমতো পড়ছিস তো, তুমি কিন্তু সত্যি সত্যি এক বাক্যে অবাক হয়ে যাবে, যাকে আমরা স্টান্ট বলি। ঠিক আছে, ম্যাকবেথও ঠিক তাই হয়ে গেল। ম্যাকবেথ ভাবছে যে এরা পৃথিবীর কেউ না, পৃথিবীর হলে ব্যাপারটা আলাদা, অপার্থিব জীব। আমি একজন যোদ্ধা, আমার কথা দেশ বিদেশে সবাই জানে, কোনো মানুষরূপী কেউ এসে জিজ্ঞাসা করলে ব্যাপারটা আলাদা, কিন্তু এদের দিকে তো মানুষও মনে হচ্ছে না, তাদের চেহারা, তাদের পত্র, তাদের আগমন সবটাই অপার্থিব, ম্যাজিক্যাল, মিস্টেক। তো সেই মানুষগুলো আমাকে চিনে? ম্যাকবেথ কিন্তু সত্যি ভয় পেয়ে গেল, যে কী ব্যাপার, চমকে গেল। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম, তখন দ্বিতীয় দানি তাকে সম্বোধন করলো। কি করলো? অ্যাড্রেস মিন সম্বোধন করা। হিম অ্যাজ দ্য থেন অফ কর্ডোর, কি বললো? কর্ডোরের অধিপতি তোমাকে সেলাম, দ্বিতীয় ডাইনি বলেছিল এটা। ফার্স্ট ডাইনি বলো থেন অফ গ্লিমস, তখন সেলিউট করেছিল, ওয়ার্ডটা মনে রাখতে হবে, সেলিউটেড ফর্মে, তারপরে অ্যাড্রেসড। ঠিক আছে তো, সম্মান জানালো, তারপরে সম্বোধন করলো, দুটো কিন্তু আলাদা জিনিস কিন্তু। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, এই যে থেন অফ কর্ডোর বললো, এই যে জায়গাটা, এটাও গ্লিমসের মতো একটা অঞ্চল,
স্কটল্যান্ডের, যেই জায়গাটার প্রতি সেখানকার থেন হওয়া বা সেখানকার আমত্ত বা নিপতি বা অধিপতি হওয়ার কোনরূপ পূর্বগত ইচ্ছে বা বাসনা, পারসেপশনস মানে প্রিভিয়াস উইলিং, আগে থেকেই কোনো বাসনা কিন্তু ম্যাকবেথের মনে ছিল না। ম্যাকবেথকে এসে ডাকলো যে থেন অফ গ্লিমস অ্যাড্রেস বলো, যে হে থেন অফ গ্লিমস, এইভাবে ডাকলো, কিন্তু আদৌ থেন অফ গ্লিমস কিন্তু তিনি ছিলেন না। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই থেন অফ গ্লিমস যিনি ছিলেন তিনি কিন্তু আবার স্কটল্যান্ডের বিপক্ষে গিয়ে, স্কটল্যান্ডের অঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার যিনি অধিপতি ছিলেন তিনি স্কটল্যান্ডের বিপক্ষে গিয়ে নরওয়ের সাথে হাত মিলিয়েছিলেন, যেটা রাজা পরে জানতে পারে এবং তার সাজা হয় এবং যথারীতি সেই জায়গাটা পরে ম্যাকবেথকে শাসন করতে দেওয়া হয়, মানে গ্লিমস তারপরে কর্ডর। কিন্তু এখনও কিন্তু রাজা ওকে দেয়নি, কিন্তু ডাইনিগুলো এসে কী করছে, প্রফেসি করছে, ভবিষ্যৎবাণী করছে। কি করছে? ভবিষ্যৎবাণী করছে। কারণ আগাম যদি কিছু বলে দেওয়া হয় তোমাকে, সেটা কি হলো? প্রেডিকশনই তো হলো। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার। তৃতীয় ডাইনি বলল এরপরে তুমি হবে স্কটল্যান্ডের রাজা। তো এই সকল কথাগুলো বলা হলো। সাচ এ প্রফেটিক গ্রিটিং, এমন ভবিষ্যৎ দর্শন দেয়, এমন বাণী বা এমন বক্তব্য বা এমন সমাদর মাইট ওয়েল অ্যামেজিং, ম্যাকবেথকে কিন্তু খুশি করে তুলতে পারত, সম্ভাবনা বুঝিয়েছে। ঠিক আছে, যে এরকম করে যদি কাউকে প্রশংসা করে কিছু বলা হয় যে তুমি রাজা হবে, তুমি ফার্স্ট হবে, তুমি সেকেন্ড হবে, অ্যাকচুয়ালি তুমি যেটা যদি প্রেজেন্টলি না হও, তাই তোমার সেই কথাগুলো শুনে কি হবে? আনন্দ হবে। কিন্তু তাহলে হয়তো ম্যাকবেথও আনন্দিত হয়েছিলেন that as long as the king's son survived, কিন্তু সে আনন্দ তো দীর্ঘস্থায়ী হবে না। কেন? কারণ যতদিন রাজার পুত্ররা জীবিত, অর্থাৎ ডানকানের ছেলেরা যতদিন বেঁচে আছে, ঠিক আছে, হাউ ক্যান উই লুক আপ ম্যাকবেথ অ্যাজ এ কিং অন দ্য থ্রোন অফ ইন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড? যদি রাজার ছেলে মেয়ে বাঁচে থাকে বা রাজার যদি উত্তরসূরিরা বেঁচে থাকে, তবে কি অন্য কেউ রাজা হতে পারবে? কোনো মতেই পারবে না। কারণ রাজ পরিবারের যারা মেম্বার তারাই রাজা হবে। তো সেটাই বলেছে যে ম্যাকবেথ যে আশাটা করবে কিন্তু সেটা করতে পারছে না। কারণ সে কি করে রাজা হবে? অলরেডি রাজার ছেলেরা জীবিত। রাজা তো পুত্রহীন নন, যে সন্তান নেই, তিনি সন্তানহীন পিতা তা তো নয়। তার দুখানা ছেলে আছে, হৃষ্টপুষ্ট। হ্যাঁ, যদিও তারা বয়সে ছোট, এখনও তারা রাজভার চালানোর মতো তাদের অভিজ্ঞতা হয়নি, কিন্তু রাজ পরিবারের রক্ত আছে, তো শাসন তাদের শক্তে আছে, বুঝতে পারলো তো? পারবে। তো সেইখানে একজন সেনাপতিকে রাজা হতে পারে না, কখনই হতে পারে না, কারণ রাজার পুত্ররা বেঁচে আছে। হি কুড স্কেয়ারসলি হোপ টু সাকসেস টু দ্য থ্রোন, তাই সে এই আশা একেবারে করতে পারেই না যে সে কখনো সেই সিংহাসনে আরোহণ করবে, অর্থাৎ হি উইল গেট দ্য শেয়ার অফ দ্য থ্রোন। দ্য হোপ ম্যাকবেথ কখনো করতে পারবে না, কারণ রাজার ছেলেরা জীবিত। রাজার ছেলেরা জীবিত। বাই দিস টাইম, ঠিক সেই সময় কি হলো? ঠিক সেই সময় বাই দিস টাইম ব্যাংকো ওয়াজ কিউরিয়াস। এবার ব্যাংকো কি করলো? ওখানে পাশে দাঁড়িয়েছিল, সে কিন্তু শুনছিল যে ডাইনিরা কি বলছে ম্যাকবেথকে, সব শুনছিল। তখন সেও খানিকটা কৌতূহলী হয়ে পড়লো, কিউরিয়াস, ইনকিউজিটিভ যাকে বলা হয়, ওটা একটু জিজ্ঞাসু হয়ে উঠল। টু নো দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম। সে মনে মনে দাঁড়িয়ে ভাবছে যে কেন ডাইনিগুলো বা এই অপ্রার্থিব্য চরিত্রগুলো যারা এসে হাজির হয়েছে, তারা আমার সম্বন্ধে একটু কিছু তো বলুক। হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, যে আমার সম্বন্ধে একটু তো বলুক কিছু, এটা আশা করছে কে? ব্যাংকো। শিক্ষক মহাশয় দুই ছাত্র পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। শিক্ষক মহাশয় এক ছাত্রের প্রশংসা করছে, হ্যাঁ, বেশ আড়ম্বরপূর্ণভাবে। পাশে থাকা ছাত্ররাও কিন্তু মন্দ নয়, কিন্তু শিক্ষক মহাশয় তার সম্বন্ধে কখন বলবে এই প্রত্যাশা করাটা কি দোষের? মোটেই নয়। প্রশংসার অধিকারী সেও।
So similarly Banco holds the position after Macbeth. So Banco has a right, তার এই অধিকার আছে যে তারও কিছু প্রাপ্য আছে, তারও কিছু সোনার প্রাপ্য আছে, কিছু কি আমার জন্য নেই এই কথা ভাবছে। They kindled hope, এই যে মনোগত তার ইচ্ছা বা বাসনা তাকেও কিছু বলুক। Whereas they kindle hope in the heart of his dearest friend, তার প্রিয় বন্ধুর জন্য ডাইনিদের মনে যে আদর বা যে সম্মান বা যে সকল ভবিষ্যৎবাণীগুলো তার জন্য উঠে আসছে, আমার জন্য কি ছিটে ফোটাও নেই? কে বললো? ব্যাংকো। হিংসে নয় কিন্তু, এটা জেলাসি না, ইউ ক্যান নট কাউন্ট ইট টু বি আ জেলাসি, তা নয় কিন্তু, মানে এটা জেনারেল একটা হোপ মানুষের যে আমার সম্বন্ধে কিছু বলবে না। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাংকো, এই কথা ব্যাংকো মনে মনে ভেবেছে কি না, একবার শেষও হয়নি, তখনই ডাইনিগুলো টার্ন, ঘুরলো, টুয়ার্ডস দিকে, ব্যাংকো, ব্যাংকোর দিকে ঘুরে তাকালো। অ্যান্ড টোল্ড হিম, এবং ব্যাংকোকে উদ্দেশ্য করে বলল, কিভাবে বলল দেওয়া আছে, ইন সামহট রিডেলিং টার্মস, কোনো এক ধাঁধার স্বরে, কোনো এক ধাঁধার স্বরে বা ধাঁধার তালে, ধাঁধার মতো করে কি যেন একটা বললো, কি বললো আছে কথাটা, টু বি লেজার দেন ম্যাকবেথ, ম্যাকবেথের থেকে তুলনামূলক কম, ম্যাকবেথের থেকে তুলনামূলক কম, অ্যান্ড গ্রেটার, কিন্তু তার চেয়ে বেশি, অর্থাৎ রামের থেকে কম কিন্তু রামের থেকে বেশি, বুঝো কিন্তু, রাম দিয়ে উদাহরণটা দিলাম। নট সো হ্যাপি, নও তুমি ম্যাকবেথের মতন করে হ্যাপি, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু হবে তুমি অনেক বেশি খুশি, হ্যাপি, সুখী। তার মানে অ্যাট প্রেজেন্ট ইউ আর নট ইন এ হ্যাপিয়ার স্টেট লাইক ম্যাকবেথ হ্যাজ, ম্যাকবেথের যে এতটা খুশি এখন যেমনটা খুশি আছে তার তুলনায় তুমি কিন্তু ততটা খুশি নও, কিন্তু হবে কিন্তু তা এখন যে আছে তার থেকেও বেশি খুশি তুমি হবে, বুঝতে পারলে তো, তার থেকেও বেশি খুশি তুমি এককালে হবে, এই কথাটা বললো। দে অলসো প্রফেসড, তারা এটাও ভবিষ্যৎবাণী করেছিল, দ্যাট অলদো ব্যাংকো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং, যদিও ব্যাংকো একজন সৈনিক, সে জীবনে কখনো শাসন করেনি, রেইন মানে শাসন করা, রেইন মানে শাসন করা, রুল মানে শাসন করা, যে কখনো কোনোদিন শাসন করেনি অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, কি হিসাবে? স্কটল্যান্ডের রাজা হিসেবে, মানে সে কখনো স্কটল্যান্ডের রাজা হিসেবে নিজেকে দেখতে পাবে না, পাইনি, কারণ সে তো রাজা না, সে সৈন্য। ইয়েট, তথাপি, হিজ সাকসেসার্স, মানে উত্তরসূরি, মানে পুত্র বা কন্যা যারাই থাকুক না কেন, ওর ছেলে ছিল, সাকসেসার্স, হ্যাঁ, যারা আগামী দিনে আসতে চলেছে তার বংশধর যারা আছে, উড বি দ্য কিংস, তারা রাজাই হবে, তারা কি হবে? রাজাই হবে। দেখ, দ্যাট ইজ দ্য প্রফেসি। কৃষকের ছেলে কৃষক, নট দ্যাট, কৃষকের ছেলে পুলিশ অফিসার, তেমন ব্যাংকো ইজ আ সোলজার অনলি, বাট হিজ সাকসেসার্স উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড, তারা কিন্তু রাজা হবে, তারা কিন্তু রাজা হবে, উড বি দ্য কিংস, তারা কিন্তু রাজা হবে পরবর্তীতে। দেখ কত বড় ভবিষ্যৎবাণী, একজন বাবার কাছে এর থেকে গর্বের কিছু আছে আর? অ্যান্ড দেন দে টার্ন ইনটু দ্য এয়ার, থিন এয়ার, তারপর হঠাৎ করেই তারা কি হলো, এই কথা বলে দিয়েই চোখের নিমিষেই একটা পাতলা বাতাসের মতন করে তারা হু করে নাই হয়ে গেল, যেমন করে আমরা সিনেমাতে দেখি, ঠিক আছে, মিস্টিক ফিগারগুলো আসার ভূতের মতন করে নাই হয়ে যায়, তেমন করে। অ্যান্ড ভ্যানিস্ট, এবং একবার তারা উধাও হয়ে গেল, মিশতে 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 উধাও। বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজড দ্য উইয়ার্ড সিস্টার টু বি উইচেস, তখন সেই বাই হুইচ, যার দ্বারা, বাই হুইচ মানে যার দ্বারা, মানে এই সকল ঘটনার দ্বারা, এতক্ষণ যা যা ঘটে এসেছে এই সকল ঘটনার দ্বারা, দ্য জেনারেলস, দুইজন সেনাপ্রধান, রিয়েলাইজড, উপলব্ধি করলো, বুঝতে পারলো, আন্ডারস্টুড, দ্য উইয়ার্ড সিস্টার্স, এই যে কদাকার দেখতে বোনেরা এসেছিল, কি বলেছে? সিস্টার্স, বোনেরা এসেছিল, টু বি উইচেস, তারা কারা? তারা হচ্ছে ডাইনি, তারা কি? ডাইনি।
যারা আসছিল তাদের দেখা দিয়েছিল, তারা হলো সবাই ডাইড। চলে যাই নেক্সট পার্ট। while they stood there, যখন তারা সেখানে দাঁড়িয়েছিল। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল কথাটা ভুল কথা, আমরা শিক্ষকরাও বলে থাকি অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। কোনো কোনো বইয়ে লেখা থাকে অ্যাডভার্বিয়াল, এটা আমরাও ছোটোবেলায় পড়েছি, আমরাও পড়ানোর সময় বলি। যেমন এখন রিসেন্টলি আমি একটা ভুল বলে ফেললাম, অ্যাডভার্বিয়াল। অনেক বই লেখা আছে অ্যাডভার্বিয়াল, কথাটা পুরোপুরি ভুল। অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টাইভাল এগুলো কোনো কথা হয় না, বলতে হবে অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ অফ টাইম দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা। ওয়াইল, কখন, যখন, ঠিক আছে। ওয়াইল দে স্টুড, যখন তারা দাঁড়িয়েছিল। দে আর, সেখানে কোথায়, ওই যে রণক্ষেত্র থেকে ফেরার সময়। পন্ডারিং অন, অর্থাৎ গভীর চিন্তায় মগ্ন তারা, গভীর চিন্তায় মগ্ন। এই জায়গাটায় তোরা একটা সুন্দর শব্দ বসাতে পারিস, ব্রুডিং। দাঁড়া, স্পেলিংটা একটু চেক করে নি। ব্রুড, BROODI, হ্যাঁ ঠিকই আছে। ব্রুডিং ওভার, অর্থাৎ ভালো করে শুনে নাও ওয়ার্ডসগুলো। ব্রুডিং ওভার মিনস থিঙ্ক ওভার সামথিং ডিপলি, কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করাকে আমাদের বলা হয় ব্রুডিং ওভার। কি বলা হয়? ব্রুডিং ওভার। এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, ওকে। সেম দেওয়া আছে পন্ডারিং, ওকে। তার মানে দে ওয়ার ডিসকাসিং অ্যাবাউট সামথিং দ্যাট ওয়াজ ভেরি কি স্ট্রেঞ্জ, দেখো শব্দটা রয়েছে স্ট্রেঞ্জনেস, ওকে। অদ্ভুত কিছু বিষয়গুলো নিয়ে তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছে। আরে বলতো বন্ধু কি হলো ব্যাপারটা, কারা ছিল, কি বললো, হট করে এলো, এরকম করে ম্যাকবেথ আর ব্যাংকও আলোচনা করছে। গল্পটা কিন্তু একদম স্বাভাবিকভাবে বোঝো, জীবনের মতো করে, তাহলে কিন্তু উত্তর দিতে সুবিধা হবে। অফ দেয়ার অ্যাডভেঞ্চার, এই যে রোমাঞ্চকর উপলব্ধি, অর্থাৎ যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে। ইফ সাচ কাইন্ড অফ ইনসিডেন্ট হ্যাপেন্স ইন মাই লাইফ দেন আই উইল বি, কিন্তু ডেফিনেটলি কী হবো, স্পিচলেস, তাই না? আমরা কিন্তু প্রথমে ভাববো আরে কি হয়ে গেল রে আমার সাথে। সাধারণত পড়তে বসে যদি একলা ঘরে পড়তে বসে যদি কোথাও যদি ঠক করে একটা শব্দ হয়, তারপরে গিয়ে দেখি কেউ নেই, তাতেই বুকের ভিতরটা টকটক করতে থাকে, তাই না? সো থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন, যে ইউ আর দ্য জেনারেল, ইউ আর রিটার্নিং ফ্রম এ ব্যাটেল, সাডেনলি ইউ আর স্টপড বাই strange figures, they told something in riddling terms for your nearest future, and they at the last they vanished. কিন্তু দেখা গেলো দ্য টোটাল জিনিসটা তোমাকে কি করবে, অবাক করে দিবে। তাই হলো, এই অ্যাডভেঞ্চার নিয়ে তারা খুব গভীরভাবে চিন্তা করছে। দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস, কি আছে, এনভয়েস। হঠাৎ করে এখানে কিন্তু একটা জিনিস পড়েনি, আমার মনে হয় এটা পুরনো বই থেকে দেওয়া হয়েছে। ও না, আছে আছে। দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস ফ্রম দ্য কিং। তো এইগুলো নিয়ে আলোচনা করছে, তার হট করে একটা ফরমান আসলো বা বার্তা, ঠিক আছে। আমরা দেখেছি আগেকার দিনের সিনেমাগুলোতে, রাজা রানীদের সিনেমাগুলোকে এরকম একটা কাগজ খুলে পড়তে শুরু করে, হ্যাঁ। তো এরকম একটা ফরমান আসলো, এনভয়েস, চিঠি আসলো, খামে মোড়া একটা জিনিস আসলো, কি, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor। বলছে যেই পত্র পাঠ করে জানা গেল, যে কাগজটা পাঠ করে, নিশ্চয়ই কোনো বার্তাবাহক মেসেঞ্জার নিয়েছে, এনভয়েসার যে নিয়ে আসছে তাকে কি বলে, দূত, মিসেসিভ বলে আরেকটা প্রতিশব্দ। তা এই দূত চলে আসছে, এসে কাগজটা দিয়েছে, খোলা মাত্রই দেখা যাচ্ছে ওয়ার এম্পাওয়ার্ড, ক্ষমতা অর্পণ করা। এম্পাওয়ার্ড মানে কি, ক্ষমতা অর্পণ করা। তুই যদি কাউকে কোনো কিছু করার অধিকার দিস, তাকে বলে এম্পাওয়ার্ড, তাকে বলা হয় এম্পাওয়ার্ড। হু আর এম্পাওয়ার্ড টু কনফার, কনফার মানে অর্পণ করা, কনফার মানে অর্পণ করা, কাউকে দেওয়া। তুই এইটাকে এখানেও এটাও বলতে পারিস, বিস্টো, ঠিক আছে, কাউকে কোনো কিছু দেওয়া।
অর্পণ করা। সাধারণত টাইটেলগুলো যারা পায় যে খেলরত্ন বা সে টাইটেলগুলো যে দেয় তাদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়, বিস্টো। আচ্ছা, তা বলছে কনফার আপন ম্যাকবেথ, যেটা ম্যাকবেথকে অর্পণ করে দ্য টাইটেল অফ থেন অফ কর্ডোর, কর্ডোরের অধিপতি বা আমত্ত বা নিপতি বা শাসনকর্তা, এই রকম একটা গ্রিটিংস ফরমান তার কাছে চলে আসলো। ভালো কথা। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাসলি corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement. দারুণ সুন্দর একটা লাইন লিখেছে, বলেছে যে ইট ওয়াজ অ্যান ইভেন্ট, এটা একটা ঘটনাই ছিল, সত্যি সত্যি এটা ঘটনা, মারাত্মক ব্যাপার, তাই না? এটা মারাত্মক ঘটনা ছিল, সো মিরাকুলাসলি, যেটা অত্যন্ত কাকতালীয়ভাবে, অত্যন্ত কাকতালীয়, নট নর্মালি, মিরাকুলাসলি, তার মানে যেটা সাধারণত ঘটে না। ঠিক আছে, একটা পেশেন্ট মরে যাচ্ছে, তার হার্ট সিঙ্ক করে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস চলছে না, টিভিতে দেখি হট করে তারপরে এরকম করে বিপগুলো নিতে শুরু করে, তাই না? তখন আমরা কী করি, ভগবান, সিনেমা এরকম দৃশ্য আমরা অনেক দেখেছি। সো এটা কি ন্যাচারাল ঘটনা? না। একটা হার্ট স্টপ হওয়ার পর তারপরে সে রিজেনারেট হচ্ছে, আবার সে কম্পাংশন চালু করছে, ব্লাড সার্কুলেশন চালু করছে, এটা কি আমরা নর্মাল ক্ষমতা বলবো? না। এটা তখন আমরা কাকে দোহাই দিই? গড, তাই তো? আমরা বলি ঈশ্বরই মানুষটাকে, মানে বলে না রাখে হরি মা রেখে, ওই হলো ব্যাপারটা। তো এবার এমন অদ্ভুতভাবে বিষয়টা মিলে গেল, যেটার যোগসাজশ ছিল, করেসপন্ডিং কথা হতে যুক্ত, উইথ দ্য প্রেডিকশন, ভবিষ্যৎবাণীর সাথে যুক্ত ছিল, অফ দ্য উইচেস, সেই ডাইনিদের, দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার, ম্যাকবেথ ওখানে দাঁড়িয়ে রইল, থ হয়ে দাঁড়িয়ে রইল, র্যাপড ইন অ্যামেজমেন্ট, অর্থাৎ খুশি বা আনন্দের মোড়কে মুড়ে। ঠিক আছে, র্যাপার মানে চাদর, কিন্তু র্যাপার মানে কি? চাদর। আর র্যাপ মানে হচ্ছে মোড়া থাকা। যেমন আমরা কিটক্যাট বা যখন কুরকুরে বা কিটক্যাট বা যখন আমরা অন্য কোনো মাঞ্চ ফাঞ্চ খাই, উপরে যে অংশটা থাকে চকলেটটাকে মোড়ানো থাকে, যে অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে, ওটাকে র্যাপার বলে। ওটাকে কী বলা হয়? র্যাপার। ওটা নাউন। আর যখন মুড়ে দেয় তখন সেটা কী হয়ে যায়? ভার্ব হয়ে যায়। ঠিক আছে তো? র্যাপড ইন অ্যামেজমেন্ট, এখানে কি ইউজ হয়েছে? প্রেপোজিশন ইন, অর্থাৎ আনন্দে, আনন্দেতে সে উৎফুল্ল, দাঁড়িয়ে রয়েছে। এ কী রে ভাই, সব কেমন হয়ে গেল? হ্যাঁ, অবাক। আনএবল টু রেসপন্ড, এমন যদি কোনো ঘটনা ঘটে তোমার জীবনে, তখন তুমি কি প্রতিক্রিয়া দিতে পারবে? নিউটনের ল কিন্তু তখন কাজ করবে না, তাই তো? এভরিথিং গোস টু জিরো, কাজ করবে না, তুমি উত্তর দিতে হারিয়ে ফেলবে। রেজাল্ট প্রকাশ হলো, রেজাল্ট প্রকাশ হওয়ার আগের দিনই আমার সাথে দেখা, আমি বললাম তুই তো এবার রাজ্যে প্রথম। তো এই কথাটাকে তুমি হুইমিক্যালি বা একটা ভাববা যে স্যার ঠাট্টা করে আমাকে বললো। রেজাল্ট প্রকাশ পেলো, রেজাল্ট খুলে দেখো তুমি রাজ্যে প্রথম। বলো সেদিনকে তুমি আমাকে ভগবান মনে করবা কি না? ডেফিনেটলি ভগবান মনে করো। তো এরকম একটা ব্যাপার, তো এরকম যদি হট করে তোমার রাহা চলতে চলতে কেউ চলে আসে, তোমাকে এমন কথা বলে দেয়, 10 মিনিট না যেতে যেতে সেটা সত্যি হয়ে যায়, বলো তুমি অবাক হবে কি না? ম্যাকবেথ তো রক্ত মাংসের মানুষ, আমরাও যদি তার জায়গায় থাকতাম, ঠিক আছে, তবে কিন্তু আমাদের সাথে তাই হয়। তাই সে একদম নির্বাক, স্পিচলেস। রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য ইনভয়েস রস অ্যান্ড আঙ্গোস, এরা দুজন বার্তাবাহক স্কটল্যান্ডের, অর্থাৎ কিং ডানকানের মেসেঞ্জার। দে কেম ইন দ্য ব্যাটেল ফিল্ড টু টেল ম্যাকবেথ অ্যাবাউট দ্য নিউজ, এটা বললো, তারা বলতে এসেছে। আচ্ছা, হোপস বিগেন টু সোয়েল, যখনই এই ডাইনিদের বলা, দ্বিতীয় ডাইনির বলা কথাটা সার্থকতা লাভ করলো, তখনই মনের বাকি আশাগুলো, কি আশা? রাজা হব আমি। বিগেন টু সোয়েল, সোয়েল মানে ফুলে ওঠা, সোয়েল মানে কি? ফুলে ওঠা, সোয়েলিং, ঠিক আছে, ফুলে ওঠা, ফুলে ভেবে উঠতে লাগলো। ফুলে ভেবে ওঠা মানে কিসের জন্ম? কিসের জন্ম হলো? লোভের জন্ম। কিসের জন্ম হলো? লোভের জন্ম। ইন হিজ হার্ট, তার হৃদয়ের মধ্যে লাড্ডু ফুটনে লাগলো একবার, তাই না? রাজা হব আমি। উইথ দিস থেন অফ কর্ডরশিপ অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। তা যখনই এটা ফলে গেল, তখনই ম্যাকবেথ একটা খাইতে না খাইতে আরেকটা জিনিস খাওয়া শুরু করে দিচ্ছে মনের মধ্যে, তাই না? যে আমি রাজা হব, তৃতীয় ডাইনিতে আমাকে রাজা হবে বলছিলাম,
বলছিল সত্যি তো আমি রাজা হবো, কারণ ওদের কথা তো মিলে গেছে। টার্নিং টু ব্যাংকো হি সেইড, তখন সেই মুহূর্তে সে আবার ব্যাংকোর দিকে ঘুরে তাকিয়ে বলছে, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার? হে বন্ধু, হে মিত্র, তোমার কি মনে আশা হয় না যে তোমার ছেলেরা ভবিষ্যতে রাজা হবে ইন ফিউচার? তুমি কি আশাবাদী নও? দেখলে তো আমাকে বলা কথাটা কেমন ফলে গেল, তার মানে তোমার জীবনেও এটা ফলবে, তোমার ছেলেরা রাজা হবে। তুমি কি আশাবাদী? তোমার মনে কি আনন্দ হচ্ছে? সিম্পল কোয়েশ্চেন ম্যাকবেথ আস্কড ব্যাংকো। সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, দেখেছো কি কাণ্ড, যখন থেকে ডাইনিরা এসে আমাকে কথা দিয়েছে সেই কথাগুলো কি সুন্দরভাবে ফলে গেল। পাস মানে হচ্ছে কামস ট্রু, সত্যি হয়ে যাওয়া। দেখলে তো কি সুন্দর সত্যি হয়ে গেল। দ্যাট হোপ, সত্যি সে আশা। রিপ্লাইড ব্যাংকো, ব্যাংকো বলল, হ্যাঁ সত্যি আশা একটা, তাই না? এরকম বলে গেলে যদি কথা সত্যি হয়ে যায় তাহলে মানুষ আশায় কেন দেখবে না? আশায় মানুষ বাঁচে, আশায় মানুষ বুক ভরে, তাই না? আচ্ছা, মা এবার বলছে, রিপ্লাইড ব্যাংকো, ব্যাংকো প্রতি উত্তর দিয়ে বলে, মাইট এনকাইন্ডল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, হয়তো তাদের বলা কথা তোমার মনকে প্রশমিত করছে বা প্রভোকেটেড করছে যে তুমিও একদিন সিংহাসনে আরোহণ করবে। কি বন্ধু, তোমার মনে কি এইরূপ আশা? তোমার মনে কি সেই আশাকে প্রশ্রয় দিচ্ছে ডাইনিদের কথা? বাট অফেন টাইমস দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, দেখো এটা কিন্তু পার্সোনিফিকেশন। ও আগেও বলে রাখি যে মিনিয়ন, ভ্যালর্স মিনিয়ন, বেলোনাস ব্রাইডগ্রুম, এগুলো কিন্তু সব পার্সোনিফিকেশন, হ্যাঁ বলে রাখলাম। তা বলছে মিনিস্টার্স, বলছে মিনিস্টার্স অফ ডার্কনেস, অর্থাৎ অন্ধকারের মন্ত্রীরা, অন্ধকারের মন্ত্রীরা তার মানে কি হয়েছে? ডাইনিরা, তাই না? যারা অন্ধকার থেকে এসেছে তারা জীবনে কখনো আলো দেখাতে পারবে? আলো দেখাতে পারবে না। তুমি তাদের কথায় কি উত্তেজিত? টেল আস ট্রুথ ইন লিটল থিংস, তারা খুব সামান্য কিছু, তারা কিছু কথা সামান্যভাবেই বলে গেছে, বাক্য সম্পূর্ণ করে নাই কিন্তু। ওই জন্য সবাইকে বলা হয় কথা শেষ না হতে কথা বলবে না। A good listener is a sign of a good listener who listens each and everything completely. After that, he or she begins to speak. আগে শুনে নাও কি বলছে, তারপরে কথা বলো। মাঝখানে কথা বললে তুই ঠকে যেতে পারো। এটা অনেকেরই অভ্যাস আছে, কথা পূর্ণ না শুনেই কথা বলতে শুরু করে দেয়। ওই জন্য আগে শোনো। আচ্ছা, বলছে তোমার মনকে কি প্রশমিত করছে সিংহাসনে চড়ার জন্য? But oftentimes this minister of darkness tell us truths in little things to betray us into deeds of greatest consequence. বলছে যদি তুমি তাই করো, তবে বলে রাখি এই কথাগুলো যদি তুমি মনে প্রাণে ভরে নাও, তাহলে এই জিনিসগুলো যেটা বলে গেছে তা পূর্ণ করতে গেলে তোমাকে বিট্রে করতে হবে। মানে কি বিট্রে? মানে কি বিট্রে শব্দের অর্থ কি? তোমাকে বিশ্বাসঘাতক হতে হবে, তোমাকে কারুর বিশ্বাস ভাঙতে হবে। হ্যাঁ, তার কারণেই তুমি রাজা হতে পারবে এবং এটাই তোমার জীবনের সেই পরিস্থিতির চরম পর্যায়ে হয়ে দাঁড়াবে। অর্থাৎ লাইনটার অর্থটা বোঝো। লাইনটার অর্থটা হচ্ছে যে জিনিস তোমার নয় সেই জিনিস প্রাপ্তির জন্য যদি তুমি উদ্যত হও, তোমাকে অসৎ পথে উদ্যত হতে হবে। যেমন সে ব্যাপারটা কেমন? তাহলে আমি জীবনে ভালো হতে চাই, লেখাপড়া শিখতে চাই, তাহলে আমি অসৎ পথে? না, তা নয়। কোনো একটা পজিশন, সেই পজিশনটা পেতে গেলে তোমাকে যে খাটনিটা করতে হবে, সেই খাটনিটা যদি না করে তুমি যদি শর্টকাট নাও, ইট মিনস ইট ইজ দ্য শর্টকাট টু বিট্রে আস ইনটু দ্য ডিডস। এই সকল কিছুর মধ্যে তুমি যদি আমাদেরকে বিট্রে করো, আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করো, অফ দ্য গ্রেটেস্ট কনসিকুয়েন্স, যে সকল পরিস্থিতিগুলো, অবস্থাগুলো ঘটছে, সেই সকল অবস্থাগুলোকে যদি প্রাধান্য দিয়ে তুমি অগ্রসর হতে চাও, তাহলে ভাই বলে রাখি বিরোধ কিন্তু বাঁধবেই। তাই তো? এই আশা ভালো আশা নয়। যে স্বপ্ন তোমায় দেখিয়ে দিয়ে গেছে, এই স্বপ্ন তোমার জীবনকে নষ্ট করে দেবে।
এই স্বপ্ন আমাদের মধ্যে বিভেদ তৈরি করবে। আর এই পথ তুমি সহজসাধ্য নয়, তোমাকে কী করতে হবে? বিট্রে করে আগাতে হবে। তার মানে কি? শর্টকাট নিতে হবে। তার মানে কি? রাজাকে তোমাকে হত্যা করতে হবে। অনেক কিছু মানে তোমার আবছা রেখেই বলে গেল ব্যাংকো। ব্যাংকোর কিন্তু তখনও মানসিক বুদ্ধি কিন্তু লোপ পায়নি, বুঝতে পারলা? কিন্তু তুমি বুঝতে পারছো ম্যাকবেথ কিন্তু অলরেডি লোভের বশীভূত হয়ে গেছে। কিন্তু however the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যাই হোক, যে সকল ভবিষ্যৎবাণীগুলো ডাইনিগুলো করেছিল তা যেন অচিরেই ম্যাকবেথের মনের গহীন কোণে ডুবে গেল। সাঙ্ক মানে কি? ডুবে যাওয়া। তার মানে ম্যাকবেথের যে মনটা সেই আশা বা ভরসা, সেই লোভে বশীভূত হলো। ঠিক আছে, খুব গভীরে চলে গেল, ডিপ ইনটু দ্য মাইন্ড, মনের একদম গহীন কোণায় চলে গেল, অন্তরে ঢুকে গেল যে আমাকে তৃতীয় ডাইনির কথাকে সার্থক করতে হবে, আমি রাজা হব। He told his wife about the strange prediction of the witches. তারপর এই সকল কথাগুলো সে তার স্ত্রীকে জানালো, অর্থাৎ লেডি ম্যাকবেথ। এই সকল কথাগুলো তার কাকে জানালো? তার স্ত্রীকে জানালো, লেডি ম্যাকবেথকে জানালো। স্ট্রেঞ্জ প্রেডিকশন, অদ্ভুত সেই ভবিষ্যৎবাণীগুলো। TION নাউন, মনে রাখবা যেগুলো বানানো এসেছে TION থাকে সেগুলো সব নাউন, ছিল সব কি? নাউন। তা বলছে সেই ভবিষ্যৎবাণীর কথা যখন তাকে জানানো হলো তার বউকে, অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং সেই ভবিষ্যৎবাণীর যে অর্ধপূর্ণতার কথা জানানো হলো। অ্যাকমপ্লিশমেন্ট মানে যেটা পূর্ণ হয়েছে, পার্শিয়াল মানে অর্ধেক, পার্শিয়াল মানে অর্ধেক, অর্ধেক পূর্ণতার কথা যখন জানানো হলো তার বউকে, লেডি ম্যাকবেথ spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thoughts of blood. She did not cease to represent the murder of the, কি বলছে? লেডি ম্যাকবেথ সেই কথা শুনে আরো আশাবাদী হয়ে উঠল। লেডি ম্যাকবেথ অত্যন্ত লোভী। ঠিক আছে, একটা শব্দ বলি তোদের, নতুন শব্দ, কোভিটাস। কোভিটাস কথার অর্থ হচ্ছে লোভী। কোভিটাস কথার অর্থ হচ্ছে লোভী। বর্তমানে এই শব্দটা খুব চলছে। এই যে আমরা এটা বলি না, এই যে এইটা তো ছোটবেলায় পড়ছিস, গ্রিডি পড়ছিস না? এই এখন গ্রিডিটা কম চলতেছে, এই শব্দটা খুব চলছে। যেমন করে সবগুলো ট্রেন্ড আসে, এটা এখন ট্রেন্ডিং একটা ওয়ার্ড। ঠিক আছে, লোভী কথাটাকে এই শব্দটা দিয়ে লেখা হচ্ছে। যাই হোক, তা বলছে যে শেক্সপিয়ারের নাটকগুলোতে মহিলারা অত্যন্ত লোভী এবং কুচক্রী। শেক্সপিয়ারের যে লেখাগুলো আছে সেখানে মানে বিশেষ করে ম্যাকবেথ পড়লে পরে নারী জাতি সম্পর্কে অনেক কিছু ব্যতিক্রমী জন্মায় মনে। হ্যাঁ, অর্থাৎ যে নারী মাতৃসুলভ সে নারী রাজাকে খুন করার জন্য ম্যাকবেথকে প্ররোচিত করবে। ঠিক আছে, অর্থাৎ পুরকি দিবে, যাকে আমরা বলি পুরকি, ইনফ্লেমড করা। হ্যাঁ, সে রানী হবে বলে যেন তেন প্রকারণে তার স্বামীকে দিয়ে অন্যায় করাবে। ঠিক আছে, তো সে তার জেন্ডারকে ইউজ করবে, করে তার স্বামীকে দিয়ে বলবে যে তোমাকে মারতেই হবে, যদি তুমি মারতে না পারো তাহলে আজকের থেকে তুমি আমাকে আর ভালোবাসতে পারবে না। তো কোনো পুরুষকে যদি কোনো নারী এই রূপ প্রস্তাব দেয়, সে যদি তার ধর্মিনী হয়, সহধর্মিনী হয়, বা বিলাভেড হয় বা লাভার হয়, ঠিক আছে, ইফ ইউর লাভার সেজ টু ইউ যে ইউ শুড ডু ইট, আদারওয়াইজ ফ্রম দ্য ভেরি মোমেন্ট ডোন্ট কল মি ইউর লাভার অর বিলাভেড, আজকের থেকে আমাদের রিলেশন শেষ, ব্রেকআপ, কাজটা করতে হবে তোমাকে। ঠিক আছে, সো এরকম যদি কোনো কাউকে যদি কন্ডিশন দেওয়া হয়, 100 out of 99 will do the same thing। ঠিক আছে, 100-র মধ্যে 99 জনই তার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এটা যে একটা মানে খারাপ জিনিস তা নয়। প্রকৃতি এমনভাবে সৃষ্টি করেছে গোটা মানব জগৎকে, যেখানে একটা পুরুষের পরাক্রমতাও একটা নারীর কাছে দুর্বল। হ্যাঁ, এটা একটা জগৎ সৃষ্টিময় যে আছে, এটা ডিএনএর মধ্যেই আছে, এটা কারোর মধ্যে তৈরি করা নেই। জগৎ যে সৃষ্টি হয়েছে, যেহেতু আমরা মায়ের থেকে জন্ম,
মায়ের অংশ দিয়ে আমরা জন্ম, তাই জন্য কোনো প্রস্তাব ক্ষেত্রে, রানীগত প্রস্তাব ক্ষেত্রে আমরা অবশ্যই চিরকাল মাথা নত করেই থাকতে হবে বা থাকবো। ওই একাধজন এক্সেপশনাল, একাধজনকে নিয়ে তার চলবে না, মাইনরিটি নয় মেজরিটি দেখা হয়, এটাই। সো ম্যাকবেথ ইনফিউজড, একটা পরীক্ষাগারে একটা পাত্রে বিকারের মধ্যে যখন কোনো একটা কেমিক্যালকে টেস্ট করা হয় অন্য একটা কেমিক্যাল দিয়ে, দে রিয়্যাক্টস, তখন তারা রিয়্যাক্ট করে, তারপর তার ধর্মটা প্রকাশ পায়। সো ফিমেল পার্সন এখানে সেই রিয়াকশনটা ক্রিয়েট করবে ম্যাকবেথের মধ্যে, ম্যাকবেথকে খারাপ করে তুলবে, বুঝতে পারলো তো? ম্যাকবেথ ভালোর থেকে খারাপ হয়ে যাবে। ম্যাকবেথের মধ্যে লোভ ছিল, তাই তো? ম্যাকবেথের মধ্যে লোভ ছিল, সেই লোভটাকে আরো বাড়িয়ে দিবে কে? তার বউ, কারণ তার বউ হচ্ছে চরম লোভী, তার বউ হচ্ছে চরম লোভী। সেটাই বলছে যে এই যে সাধারণ পারপোজটা যেটা বড় হয়ে উঠলো এবং যেটা একটা ভাবনার জন্ম দিল তার মনে, যে না রক্ত লাগবেই, রক্ত দিয়েই আমার এই ইচ্ছা পূরণ হবে। কারণ বলে না বিনা রক্তপাতে তুমি যুদ্ধ জিততে পারবে না, রক্ত তোমাকে ফেলতেই হবে, সে তোমার নিজেরই পড়ুক আর তোমার শত্রুরই পড়ুক, ঠিক আছে? যার রক্ত বেশি পড়বে সে হারবে, যার রক্ত কম পড়বে সে জিতবে, তাই তো? তাই না? এই হলো ব্যাপার। তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে বুলেট ছুটছো, গুলি ছুটছো, তার সেও গুলি ছুটছে, যার গুলি যার বুকে প্রথম লাগবে সেই তো জিতবে, তাই না? এই হলো ব্যাপার। তো এটাই থট ম্যাকবেথের স্ত্রীর, হ্যাঁ, যেটা রিপ্রেজেন্ট করবে মার্ডারটাকে, অর্থাৎ কিং ডানকানকে মরতে হবে এবার। দেখো king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. লেডি ম্যাকবেথ বলছে হে হে অধিপতি, হে আমার স্বামী, তোমায় বলছি, তোমাকে তোষামত করে, ফ্ল্যাটারিং মানে তোষামত করে, তোমাকে তোষামত করে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তার পূর্ণতা দানের জন্য তোমার রাজাকে হত্যা করাটা কিন্তু অত্যন্ত আবশ্যক, নইলে তুমি কোনোদিনও রাজা হতে পারবে না। Happened that at this time King Duncan came to visit Macbeth Castles along with his two sons Malcolm and Donald Bain. ইতিমধ্যে রাজা ম্যাকবেথকে যুদ্ধে জয়লাভের জন্য সাধুবাদ দিতে, প্রশংসা করতে নিজে পায়ে হেঁটে ম্যাকবেথের দুর্গে আসছে। তাহলে এটা কি সুবর্ণ সুযোগ, মেঘ না চাইতেই বৃষ্টি। এখানে লেডি ম্যাকবেথ বলে, ম্যাকবেথকে বলছে, এখানে ডায়লগটা নেই, ম্যাকবেথকে বলছে যে রাজা কদিন থাকবে? কাল সকালেই চলে যাবে, তাহলে সেই সূর্য আর রাজার জন্য হবে না, এই সূর্য আমাদের জন্য উঠবে কালকে, রাজাকে আজকেই মরতে হবে, ওকে মারো, আজকেই মারো। না 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 আমি এটা পারবো না, না তোমাকে মারতেই হবে, হে কাপুরুষ, হ্যাঁ হে হে অবোধ, তুমি কি পুরুষ? ঘৃণা হয় তোমার উপরে আমার, তোমাকে আমার স্বামী বলতে ঘৃণা হয়, এরকম করে বারবার করে প্রভোগ করছে, মানে মাথাটা খাইছে, হ্যাঁ, তারপরে যাই তো মেরে দিল। দেখো বলছে আজকে করতেই হবে তোমাকে, এই চলে আস, রাজা চলে আসে দুই ছেলেকে নিয়ে, সঙ্গে আবার দুই পুত্রকে নিয়ে আসছে, ম্যালকম আর ডোনাল্ড বেইন। ম্যালকম হচ্ছে বড়, ডোনাল্ড বেইন ছোট। অ্যান্ড নিউমারাস থেন, শুধু তাই না, সঙ্গে আসছে আরো অন্যান্য অঞ্চলের অধিপতিরা, সবাই কি করতে আসছে? ম্যাকবেথকে গ্রিটিংস করতে আসছে। And attendance to honor Macbeth for his triumph. Triumph মানে এই যে triumph, triumph-এর প্রতিশব্দ উইন, জয়। ম্যাকবেথের জয়কে প্রশংসা করতে, এগেইনস্ট দ্য রিবেলস, বিদ্রোহীদের উপরে জয়লাভ করেছে ম্যাকবেথ, তাকে প্রশংসা করতে রাজা, অন্যান্য অঞ্চলের অধিপতিরা, আরো অনেকেই একেবারে চাঁদের হাট চলে আসছে। কোথায়? ম্যাকবেথের বাড়িতে। পরীক্ষায় আসার মতন প্রশ্ন একটা, 100% আসার মতন প্রশ্ন, ইনভারনেস ম্যাকবেথের দুর্গের নাম আসবে, ম্যাকবেথের দুর্গের নাম ইনভারনেস, ঠিক আছে তো? তা বলছে ইনভারনেস ম্যাকবেথের দুর্গে চলে আসছে, দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, ম্যাকবেথের দুর্গ, দুর্গ ইংরেজি ক্যাসেল, দুর্গ ইংরেজি কি? ক্যাসেল। আর ফোর্ট মানে কিন্তু কেল্লা, ফোর্ট মানে কি? কেল্লা। আর কেল্লা কি জিনিস? কেল্লাতে এবং দুর্গ দুইটাতেই অস্ত্রের জিনিসপত্র, যুদ্ধের জিনিসপত্র মজুত রাখতে আগেকার দিনে, ঠিক আছে? ওই যে বাস্তিল দুর্গ পতন, সিধু কানু পড়ছো,
ইতিহাসে, এখন তো মনে হয় ইতিহাস অনেকেরই নাই, যাই হোক। তাই এই যে দুর্গটা ম্যাকবেথের, দুর্গের নাম হচ্ছে ইনভারনেস, সেই দুর্গের অপ্রতিরোধ্য দুর্গ, এই দুর্গ ভাঙা যায় না, ঠিক আছে, ইম্পারজেনেবল, কেউ ভাঙতে পারবে না এমন দুর্গ, বিশাল দুর্গ সেই, হ্যাঁ, মানে খা খা করতেছে, মানে এরকম একটা ব্যাপার। ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল অফ ম্যাকবেথ, মানে এই যে দুর্গটা খুব সুন্দরভাবে একটা পাহাড়ের উপরে অবস্থিত, যা দেখতে জায়গাটা দেখার মতো। আমরা যারা ডুয়ার্সে থাকি, আমাদের বাড়ির আশেপাশে কিন্তু সব পাহাড়গুলো একদম সাজানো, তাই না, একটা ছবির মতো করে, হাত বাড়ালেই পাহাড়, হাত বাড়ালেই মেঘ, যাই হোক। তাই এরকম একটা পাহাড়ের উপরে এত সুন্দর একটা দুর্গ, কি অপরূপ দৃশ্য। অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম, সারা দুর্গ জুড়ে যে বাতাসটা প্রবাহিত হয় সেটা এতটাই মিষ্টি, এতটাই পরিপূর্ণ, যে না ওই দুর্গে প্রবেশ করেছে সে জানে না, অপূর্ব। The nest that the swallow or the marlets had built under all the jetting fridges and buttresses of the building, গোটা দুর্গতে যত এরকম বড় বড় তোমার স্তম্ভগুলো আছে, যত বড় বড় স্তম্ভগুলো আছে এরকম করা, সেই স্তম্ভের যে আধারগুলো সেখানে পাখি বাসা করেছে, পাখি বাসা করেছে, মানে গোটা দুর্গের মধ্য দিয়ে আকাশে যেমন পাখিরা উড়ে বেড়ায়, তাদের দুর্গের মাঝখানে পাখিগুলো উড়ে বেড়ায়, কিরকম দৃশ্য তাহলে, হ্যাঁ, মার্লেট পাখি আর সোয়ালো, গাংচিল, ঠিক আছে, সোয়ালো তো পড়েছিল তোমরা ক্লাস 8-এ, আওয়ার ফার্স্ট ফ্লাইট, দ্য ফার্স্ট ফ্লাইট, ওই তো সেই মার্লেট আর গাংচিল যেন সর্বত্র বিরাজ করছে, এত সুন্দর। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, এন্টার্ড দ্য প্লেস নট অনলি ফর হিজ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, বলছে রাজা যখন আসলো ম্যাকবেথের বাড়িতে, এই দুর্গে, রাজা অবাক, হাউ বিউটিফুল দ্য প্যালেস ইজ, হাউ বিউটিফুল দ্য ক্যাসেল ইজ ম্যাকবেথ, ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, শুধু যে দুর্গ দেখতে সুন্দর তা না, দুর্গের ভিতরে যে পরিসর, যেমন আমরা এই ঘরটাতে বসে আছি, কি সুন্দর দেয়ালগুলো রং করা, ব্রেঞ্চগুলো কিছু ওয়েল ফার্নিশড, কত সুন্দর আলো জ্বলছে, এই যে পরিসর, একে ইংরেজিতে বলা হয় অ্যাম্বিয়েন্স। কি বলা হয়? অ্যাম্বিয়েন্স। ইট মিনস পরিসর, সাজগোজ, গোচ্ছা, এগুলো কি অসম্ভব ভিতরের পরিসর গো ম্যাকবেথ, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস। আর যেই জিনিসটা আরো বেশি মধুর হয়ে ওঠে, যখন এই বাড়ির যিনি কর্ত্রী অর্থাৎ ম্যাকবেথের স্ত্রী, তার সম্মুখীন হলেন রাজা। ম্যাকবেথের বউ এত মিষ্টি ব্যবহার যে চিনি খেলেও মনে হয় মিষ্টিটা কম লাগবে, এত সুন্দর ব্যবহার। মানুষের কিন্তু সব থেকে বড় জিনিস কি বলতো, লেখাপড়ার পাশাপাশি ম্যানার, ঠিক আছে, হাউ ইউ কন্ডাক্ট উইথ সামওয়ান, কিভাবে তুমি একজনের সাথে আচরণ করো, কিভাবে ডাকো, কিভাবে কথা বলো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে নোট করা হয়, অনেকে লক্ষ্য করে যে তোমার কথাবার্তা বলার সময় তুমি কেমন করতেছো, কি থ্রোয়িং তোমার মুখ দিয়ে আসতেছে, তুমি একজন দূর থেকে আসা লোককে কেমন করে ডাক দাও, ঠিক আছে। যেমন আমরা অনেকেই কি করি, যাচ্ছি হয়তো টোটো বা রিক্সা ধরতে হবে, দূর থেকে ঠিক আছে, দিস ইজ নট এ গুড কন্ডাক্ট, ঠিক আছে। যদি আমরা মোরাল সায়েন্স পড়ি তাহলে দেখতে পাবো যে এই ধরনের ডাক কোচগুলো কিন্তু মোটেও ভালো না, কারণ লাইক ইউ দ্য পার্সন ইউ আর কলিং, হি ইজ আ হিউম্যান, ঠিক আছে, বাই প্রফেশন হি ইজ আ রিক্সা পুলার অর টোটো ড্রাইভার, বাট অলসো কি সেও কিন্তু তোমার মতো করে মানুষ। সো অ্যাট ফার্স্ট ইউ শুড কারেক্ট ইউর কন্ডাক্ট, কল দেম আঙ্কেল অর যেটা চাচা বা যেটা বলবা, এদিকে এসো তো কাকু, আমি একটু যাব, নট ওই এই, মোস্ট অফ দেম ডু লাইক দ্যাট। আমরা বেশিরভাগ সময় এরকমটাই করি। এটা কিন্তু একটা শিক্ষিত অভদ্রের পরিচয়, লেখাপড়া যেন একটা অভদ্রের পরিচয়। সো পড়াশোনার পাশাপাশি কন্ডাক্টও ভালো রাখতে হবে, পড়াশোনার পাশাপাশি কন্ডাক্টও ভালো রাখতে হবে, খালি বই পড়লে শিক্ষিত হয় না কিন্তু। আচ্ছা, সেটাই বলছে যে এই যে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, তার মধ্যে যে হোস্টেস আছে, হোস্টেস কিন্তু একটা কি বলতো ফেমিনিন জেন্ডার, হোস্ট মানে ম্যাসকুলিন জেন্ডার, আর তার স্ত্রীবাচক হবে হচ্ছে হোস্টেস। যাই হোক, তাই সেই হোস্টেস মানে বাড়ির কর্ত্রী, গৃহিণী, কি সুন্দর তার ব্যবহার, অমায়িক। লেডি ম্যাকবেথ হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ কেমোফ্লেজিং,
দারুণ শব্দ। কেমোফ্লেজিং, ক্লেমোফ্লেজিং কথার অর্থ হচ্ছে রূপ বদলানো। এই ক্ষমতা আছে গিরগিটির, অক্টোপাসের। পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে নিজেকে অক্টোপাস মিলিয়ে দিতে পারে। যখন তাকে আক্রমণ করা হয়, আশেপাশে পাথর গাছের মতো সে রং ধরে নেয়, বোঝাই যায় না সেটা অক্টোপাস। এটা কি করে আসলে? ভগবানের তৈরি এমন একটা পদ্ধতি যার দ্বারা সে নিজেকে হাইড করতে পারে তার প্রিডিয়েটার থেকে, মানে যে তাকে গ্রাস করতে যাচ্ছে তার থেকে নিজেকে বাঁচাতে পারে। তেমন মানুষ যদি গিরগিটি হয় তাহলে কি সে কেমন হবে? একটা বিষধর সাপের থেকেও খারাপ। মুখে মিষ্টি, পিছনে কিং কোবরা, তাই তো? তার মানে আমরা একটা কথা আছে, বাংলা একটা বাংলায় তো অনেক প্রবাদ বাক্য। একটা কথা আছে, এদিকে গাছের গোড়াও কাটে, উপর দিয়ে আবার জলও দেয়। তার মানে ডাবল ফেসড, দুমুখা। লেডি ম্যাকবেথ, আর্ট অফ কেমোফ্লেজিং হার ট্রেচারাস পারপোজ। তার মধ্যে যে কুচক্রি আছে, ট্রেচারাস কুচক্রি, কুচক্র যে আছে, সেই উদ্দেশ্যটাকে সে নিজের মিষ্টি হাসি দিয়ে, অসম্ভব সুন্দর ব্যবহার দিয়ে লুকিয়ে রেখেছে। কার থেকে? ডান কানের থেকে। বেটাকে বুঝতেও দিচ্ছে না যে আজকে তো শেষ রাতি। যেমন করে আমরা বাড়িতে যখন চিকেন টিকেন রান্না করা হয়, বেশ সুন্দর করে গোটা মুরগিটা বাড়িতে এনে আদর যত্ন করে চাল ঠাল দিয়ে সন্ধ্যাবেলা তাকে বলি দেই, ঠিক তেমন। হ্যাঁ, ঠিক তেমন করে ঠিক এরকম করে লেডি ম্যাকবেথের এত সুন্দর পোলাইট ব্যবহার যে ধরার উপায় নাই যে এতটা ডেঞ্জারাস মহিলা। আচ্ছা, উইথ স্মাইল অ্যান্ড চার্মিং অ্যাটিকুইট, একে তো তার মিষ্টি হাসি ঠোঁটে, আর কি সুন্দর সাজগোজ করে থাকে, মনোমুগ্ধকর। হ্যাঁ, মানে যেমন মিষ্টি হাসি ঠোঁটের গোড়ায়, তেমন সুন্দর পোশাক, নম্র ব্যবহার, একদম মার্জিত আচরণ, সব মিলে, ঠিক আছে? আচ্ছা, টায়ার্ড অফ হিজ লং জার্নি, দীর্ঘ যাত্রার ফলে ক্লান্ত হয়ে দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। সেই রাতে রাজা ম্যাকবেথের ক্যাসেলে আসলো। খুব অনেক দূর হেঁটে এসেছে, যাত্রা করে এসেছে, ক্লান্ত, তাই খুব তাড়াতাড়ি রাতে ডিনার শেষে বিছানায় শুতে চলে গেল। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, ঠিক তখন মধ্যরাত্রি। কটা? মধ্যরাত্রি। কোশ্চেন আসবে এখান থেকে। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড, যে সময় মনে হয় এই পৃথিবীর অর্ধেক জীবী মৃত। মানে কি? সবাই ঘুমিয়ে রয়েছে। পৃথিবী মৃত মানে কি? বলে না, এই নগরটা যেন আজকে খুব চুপচাপ। নগর কি কোনো চুপচাপ করে না? ইট ইন্ডিকেটস দ্য সিটিজেন অফ দ্য নগর অর টাউন। তা সেটাই বলছে যে সবাই যেন ঘুমিয়ে রয়েছে। দেখো, মধ্যরাত্রে কারা জাগে, এটাতে এমসিকিউ আসবে একটা, তোমাদের করাবো। ডেড কমা অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ডস। একমাত্র দুষ্টু স্বপ্নরাই তখন একটা মানুষের ঘুমন্ত মনকে বিরক্ত করে বা প্ররোচিত করে। অর্থাৎ রাতের অন্ধকারে যারা ঘুমের সময় জেগে থাকে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কুচক্র কাজ করছে, তারা মোটেই ভালো নয়। ঠিক আছে? বলছে দেখো, and none but the wolf or the murderers is out for hunt. রাতের এই ক্ষণে যখন মধ্যরাত্রি, তখন বাইরে কারা বেরোয় জানো? ম্যাকবেথ বলেছিল তাকে, চার্লস ইসলাম মেরিল্যান্ড এইভাবে লিখেছে লাইনটাকে, একমাত্র নেকড়ে বাঘ আর খুনিরা, যারা খুনের জন্য কারুর থেকে অর্থ নিয়েছে, তারাই একমাত্র রাতের বেলা ঘুরে বেড়ায়। হ্যাঁ, তাদের খুনি মানসিকতা নেই। কারণ নেকড়ে বাঘও রাত্রে শিকার করে, একজন খুনিও রাত্রে শিকার করে। হ্যাঁ, একমাত্র তারাই জেগে থাকে রাতে। দেখো, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি, এটাই ঠিক সময় যখন লেডি ম্যাকবেথ জেগে উঠল। তার মানে কি? শি ওয়াজ দ্য উইকেড পার্সন। সেই দুষ্টু লোকটা কে ছিল? ব্যক্তিটা লেডি ম্যাকবেথ, যার মনে নানা রকম খারাপ জিনিসগুলো তাকে রাতে শান্তিমতো ঘুমোতে দিচ্ছিল না, ডিস্টার্ব করছিল। তাকে কি করছিল? তাকে ডিস্টার্ব করে। কারণ কে? সে তো নারীরূপী একটা কে? শয়তান, নারীরূপী শয়তান। ঠিক আছে তো? নারীরূপী শয়তান। এই গল্পের মূল কাণ্ডারি, মূল হত্যাকারী কিন্তু কি বলতো? যে হত্যা করে
তার থেকেও বেশি দোষী সে হয় যে তাকে ইনসিস্ট করে হত্যা করার জন্য, মোটিভেটর। তোমাকে দিয়ে যদি কাউকে খুন করানো হয়, তুমি যে খুন করে তোমার জানা সাজা হবে, যে তোমাকে মোটিভেট করছে খুন করার জন্য, তোমাকে প্ররোচনা দিচ্ছে, উস্কাইছে, তার সাজা আরও বেশি হবে। সে হচ্ছে মোটিভেটর। এই হচ্ছে ম্যাকবেথকে উস্কানি দিবে যে মারো মারো, যাও, মারতেই হবে তোমাকে। Macbeth woke up to the plot, the murder of king. She would not have undertaken a deed so abhorrent to her sex, and she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder. দেখো লাইনগুলোকে ভালো করে বোঝো। Macbeth woke up to plot the murder of the king. ম্যাকবেথকে জাগিয়ে তোলা হলো, ম্যাকবেথ জেগে উঠলো সেই রাতে রাজার মৃত্যুর যে ছক, সেই ছক কষতে। She would not have undertaken a deed so abhorrent to her sex, and she was well aware of her husband's nature. লেডি ম্যাকবেথ জানে যে তার স্বামী, তার যে মানুষটাকে সাথে সে থাকে, সে মানুষটা অত্যন্ত ভদ্র নম্রচিত একটা মানুষ, এবং সেই মানুষের মধ্যে থাকা যে মানসিকতা, সেটা বারংবার তাকে বাধা দিবে সে যেন রাজাকে হত্যা না করে। তাই লেডি ম্যাকবেথ বলছে আমার সেক্সটা চেঞ্জ করে দাও, অর্থাৎ আমি যে ফিমেল আমাকে মেল করে দাও। কাকে বলছে? সমস্ত অপদেবতাদের। কারণ যদি তুই কোনো খারাপ কাজ করতে চাস, তুই যখন কোনো খারাপ কাজ করতে চাস, মনে রাখবি খারাপ কাজ করার আগ মুহূর্ত অবধি তোর যে মন মানসিকতা আর খারাপ কাজ করার সময় যে মন মানসিকতা বা তুই, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে কেন এই শব্দটা ব্যবহার করা হয়েছে, কেন জেন্ডার চেঞ্জের কথা বলা হয়েছে? একজন নারী সবসময় স্নেহময়ী, করুণাময়ী, মমতাময়ী। একজন নারী কখনোই কারুর প্রাণ নিতে পারে না, এবং যখন সে একজনের আশ্রয়দাতা, তোর বাড়িতে অতিথি আসছে, সে অতিথিকে তোর মা বা বোন যদি মৃত্যু কল্পনা করে, তাদের মারার জন্য রাত্রেবেলা প্ল্যান করে, তাহলে কি সেই নারী, সে মা হোক বোন হোক যাই হোক, সেটা কি নারী সুলভ আচরণ? নারী হচ্ছে প্রকৃতি রক্ষক, নারী হচ্ছে আশ্রয়দাতা। প্রকৃতির কাছে একটা দুষ্ট যেমন সন্তান, একজন ভালো সন্তান। তা মা বা সেই নারী, সে নারী যখন হত্যাতে প্ররোচিত করছে, নিজেকে হত্যার জন্য তৈরি করছে, তখন সে নারী সুলভ আচরণ থাকলে চলবে না। তখন বলেছে সে অপদেবতাদের যে তোমরা আসো, প্রবেশ করো আমার মধ্যে, এবং আমার যে নারীত্ব আছে তাকে বিলুপ্ত করো, আমাকে শয়তানে পরিণত করো, যাতে আমি আমার স্বামীকে প্ররোচনা দিয়ে খুনটা করাতে পারি আজকে। কারণ মেয়েদের মন হয় নরম, তারা কখনো খুন করতে পারবে না, কিন্তু আজকে আমার এই নরম সত্তাটাকে তুমি ভ্যানিশ করে দাও, আমাকে নিষ্ঠুর করে তোলো। খুব সুন্দর লিখেছে কিন্তু লাইনটা, ঠিক আছে? কারণ আমি জানি আমার স্বামীর প্রকৃতি খুবই একদম একটা দুগ্ধ পান করা শিশুর মতো। আমার স্বামী হতে পারে বড় যোদ্ধা, আমার স্বামী হতে পারে বড় যোদ্ধা, কিন্তু সে একদম শিশুর মতো, অর্থাৎ মনটা তার সরল, খুব ইনোসেন্ট সে। তাই এই রকম ধরনের একটা কল্পিত খুন বা চরম পাপ সে করতে পারবে না। এটা তো তোরাও মানিস। ম্যাকবেথের যে সম্মান বা যে ছবিটা তোরা পাইছিস, সেখান থেকে ম্যাকবেথ তার অন্নদাতা রাজার বুকে কি ছুরি বসাতে পারবে যদি না তাকে মোটিভেট করিস? পারবে কি? পারবে না। তাহলে she knew that her husband was ambitious. লেডি ম্যাকবেথ জানতো যে তার বড় কিন্তু বা তার স্বামীও কিন্তু তার মতো উচ্চাকাঙ্ক্ষী, তার মতো উচ্চাকাঙ্ক্ষী, অ্যাম্বিশিয়াস অ্যাডজেক্টিভ, তারও মতো উচ্চাকাঙ্ক্ষী। বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর দ্য হাইট অফ ক্রাইম। কিন্তু এমন ধরনের একটা উচ্চ অপরাধ করতে সে কিন্তু মোটেই প্রস্তুত নয়, মোটেই প্রস্তুত নয়। এটা কে বুঝে গেছে? লেডি ম্যাকবেথ বুঝে গেছে, আমার বর মারতে পারবে না। which commonly accompanies inordinate ambition, যেটা তার মনের যে আশা আছে, সে আশা পরিপূর্ণ করার ক্ষেত্রে একটা বড় বাধা তৈরি করবে। কি করবে? বড় বাধা তৈরি করবে। আমার স্বামী করে উঠতে পারবেন আমি জানি,
সে সাহসী বীর পরাক্রম, মনটা তার নরম শিশুর মতো। এত বড় একটা পাপ সে করে উঠতে পারবে না, তার অন্নদাতার বুকে কখনোই সে ছুরি বসাতে পারবে না। তার সরল সরল মানসিকতা, সরল মানবিকতা বারবার তাকে আঁকড়ে ধরবে, সে কোনো মতেই ছুরিটা চালাতে পারবে না, আমি জানি। আর যদি না চালাতে পারে সর্বনাশ, আমার রানী হওয়ার হবে না, আশা পূরণ হবে না। She had owned his consent about the murder, but she doubted his resolution. যদিও পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ম্যাকবেথকে খুন করার জন্য রাজি করে দিয়েছে কে? লেডি ম্যাকবেথ। কিন্তু তার খুনটা সে কতটা করে উঠতে পারবে সেই নিয়ে, তার সার্থকতা নিয়ে, রেজুলেশন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কার মনে? লেডি ম্যাকবেথের মনে। লাইনগুলোকে ভালো করে বোঝো, কিন্তু এতটা জোর দিয়ে লাইনগুলোকে তোমাদের পড়াচ্ছি ভেঙে ভেঙে, তার কারণ যাতে পরীক্ষায় আনসারগুলো করতে পারো। কনসেপশন বিল্ড না হলে একটা উত্তরও ঠিক করে দিয়ে আসতে পারবা না। ওই জন্য লাইনগুলোকে ভালো করে শোনো। অ্যান্ড শি ফিয়ার্ড দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস, সে ভয় পেল, লেডি ম্যাকবেথের ভয় জাগলো যে দ্য ন্যাচারাল টেন্ডারনেস, এই যে স্বভাবত তার মধ্যে কোমলতা রয়েছে, ম্যাকবেথের মনের অন্তরে যে স্নেহ ভালোবাসা, যে কোমলতা রয়েছে, অফ হিজ ডিসপোজিশন, যেটা তার অবস্থানকে খুন করার জন্য যে মানসিকতা, তাকে সরিয়ে দিতে পারে। কি করতে পারে? বিঘ্নিত করতে পারে। কি করতে পারে? ডিস্টার্ব করতে পারে। উড ডিফিট দ্য পারপোজ, এবং তার উদ্দেশ্যকে পুরোপুরি পরাজিত করবে, একদম ব্যর্থতায় মণ্ডিত করতে পারে, তাকে হারিয়ে দিতে পারে। কাকে? লেডি ম্যাকবেথকে হারিয়ে দিতে পারে। কাকে হারিয়ে দেবে? ম্যাকবেথকে হারিয়ে দিতে পারে। কারণ তার আর তৃতীয় ডাইনির যে ভবিষ্যৎবাণী, সেটা পূরণ করে তার রাজা হওয়ার আর হবে না, এটাই সুযোগ। সো আর্মড উইথ আ ড্যাগার, তাই সে সন্দেহ করলো যে তার স্বামীর দ্বারা হবে না, তাই নিজেই সে হাতে তুলে নিল ছুরি, হ্যাঁ, চলে গেল। শি অ্যাপ্রোচড, সে পৌঁছে গেল দ্য কিংস চেম্বার, রাজা সেই রাতে যেখানে শায়িত হয়েছিলেন, যেখানে ঘুমিয়েছিলেন, সে কক্ষের সম্মুখ পানের উদ্দেশ্যে রওনা হলো লেডি ম্যাকবেথ। হোল্ডিং আ ড্যাগার শি ওয়াকড টুয়ার্ডস দ্য চেম্বার অফ দ্য কিং। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন এ সাউন্ড স্লিপ। ওখানে গিয়ে লেডি ম্যাকবেথ দেখলো নির্বিঘ্নে নিশ্চিন্তে রাজা, বৃদ্ধ রাজা ডানকান একদম নির্বিঘ্নে ঘুমাচ্ছে, খুব শান্তিতে ঘুমাচ্ছে। As she viewed him earnestly, তাকে যখন কাছ থেকে দেখবে বলে আশা করে লেডি ম্যাকবেথ তার বিছানার কাছে গেল হাতে ছুরি নিয়ে, তখন সে দেখলো there was something in his face which resembled her own father. তার চেহারার দিকে তাকিয়ে দেখে যে এমন কিছু একটা তার চেহারায় ভেসে উঠেছে, যেই জিনিসটা একেবারে সদৃশ্য তার পিতার মুখের সাথে। অর্থাৎ লেডি ম্যাকবেথের বাবার মুখটা কোথায় দেখতে পাচ্ছে? ডানকানের মুখে দেখতে পাচ্ছে। তাই একজন মেয়ে খুন করতে যাচ্ছে একজনকে, হঠাৎ করে সেই লোকটাকে মারার আগে যদি দেখে তার বাবার মুখটা ফুটেছে, ছুরি চালাতে পারবে? পারবে না, কোনো মতেই সে ছুরি চালাতে পারবে না। সেটাই হলো, পারলো না। Thus she had not the courage to proceed further. যখনই সে তার বাবার মুখটা অবলোকন করলো, তারপরে সে আর সেই সাহস বা সেই মনোবল পেল না যার দ্বারা কাজটাকে সে ত্বরান্বিত করতে পারে, প্রসিড করতে পারে, এগিয়ে দিতে পারে। আর পারল না। তার মানে কি? লেডি ম্যাকবেথ ওয়াজ ফেলড ইন হিজ পারপোজ বা ইন হিজ অ্যাটেম্পট। আর পারল না। বন্দুক উঠালো, মারবে, দেখে যে বাবা দাঁড়িয়ে আছে, আর গুলি চললো না। তাই তো? এরকম ভিজুয়ালাইজেশন, এই যে জিনিসটা তোরা যেটা দেখলি, এটাকে ইংরেজিতে বলে এই যে হ্যালুসিনেশন। ইংরেজিতে বলে এটাকে হ্যালুসিনেশন। আচ্ছা, she returned to confer with her husband. সে ফিরে এলো তার স্বামীর কাছে, এসে কনফার্ম করলো, স্বামীকে বলল, হে স্বামী, আমি কাজটা করে উঠতে পারিনি, আমি কাজটা করে উঠতে পারিনি। He thought that there were strong reasons. তার স্বামী তার কাছ থেকে কারণটা শুনলো, সব লাইনগুলোকে দেওয়া নেই, শর্ট করা আছে। তার স্বামী তার কাছে কারণটা শুনলো, কেন তুমি করতে পারোনি? তখন বললো লেডি ম্যাকবেথ, when I went forward to proceed the aim or ambition by killing the king, suddenly I found my old father. হ্যাঁ, ইনসাইড কে? ডানকানের মধ্যে দেখতে পেলাম। So I could not proceed my work, my lord. এভাবে বলছে ম্যাকবেথকে। ম্যাকবেথ তখন চিন্তা করলো, হ্যাঁ, একজন মেয়ের পক্ষে তার পিতাকে হত্যা করা সম্ভব নয়, বা পিতা সদৃশ্য কাউকে হত্যা করা সম্ভব নয়।
ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। ম্যাকবেথ এবার নিজেকে চিন্তা করছে, আর আমি যে মারতে যাব, আমি বা কি করে মারতে যাই, কি করে ছুরিটা বসাই, কারণ রাজা যে শুধু আমার দেশের রাজা নয়, আমার পিতা, আমার পিতৃতুল্য, আমার ঘনিষ্ঠ, আমার আপন, আমার স্বজন, আমি কি করে মারবো, এইগুলো সে নিজেকে কি করছে, জাস্টিফাই করছে যে আমি কাজটা করতে পারবো তো। Besides, he had been a host to the king. তার পাশাপাশি আমি কি করে সেই মানুষের বুকে ছোড়া মারি যার আশ্রয়দাতা আমি, অর্থাৎ রক্ষকই ভক্ষক কি করে হব, আমি তো আশ্রয়দাতা, উনি আমার শরণাপন্ন, ওনার ভালো মন্দ, ওনার সুরক্ষা আমার দায়িত্ব, যার প্রতি উনি আশ্বস্ত হয়ে নির্বিঘ্নে ঘুমরত, সেই যে তার বুকের উপরে ছোড়া বসাবে, এ তো মহাপাপ। কে বিচার করছে? ম্যাকবেথ বিচার করছে, ঠিক আছে, যাওয়ার আগে। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডারার্স। আমার দায়িত্ব আমি রাজাকে রক্ষা করি সকল রকমের হত্যাকারীর যে থ্রেট বা যে হুমকি আছে তার থেকে আমাকে বাঁচাতে হবে তাকে, কিন্তু নট টু বিয়ার দ্য ড্যাগার হিমসেলফ। সেই আমি কি তার জন্য খুনের অস্ত্র হাতে নিয়ে তার কক্ষে পৌঁছাবো, কি করে সম্ভব, ঠিক আছে, হাউ ক্যান আই ডু লাইক দ্যাট, আমি এরকম কেমন করে করতে পারি, এটা আমার শোভা পায় না, সম্পূর্ণ ধর্মবিরুদ্ধ। হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড, সে এটাও ভাবলো যে কেমন সুন্দর, কেমন অসাধারণ মার্সিফুল কিং ইজ দিস ডানকান হ্যাড বিন। সে এটাও ভাবছে যে আমার রাজা শুধু আমার ক্ষেত্রেই যে প্রিয় বা ভালোবাসার তা নয়, গোটা রাজ্যেতে তিনি প্রজাপালক, প্রজাহিতৈষী। ইতিহাস পড়তে গিয়ে তোমরা একটা শব্দ পেয়েছো, প্রজাবৎসল্য, অর্থাৎ যে রাজা তার প্রজাদেরকে ভালোবাসে। মার্সিফুল মানে কি বলতো? মার্সিফুল মানে হচ্ছে কৃপাবান। মার্সিফুল মানে কৃপাবান, যার মধ্যে কৃপা, দেন, ধর্ম আছে, তাকে কৃপাবান বলে। তাহলে কত সুন্দর রাজা, তাহলে একে হত্যা করলে তো আমি রাজ্যবাসীকেও ঠকাচ্ছি। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, সত্যি এমন ধরনের কাজ করলে সে কাজটা অচিরেই প্রমাণ হয়ে যাবে যে তার প্রতি অন্যায় হয়েছে, বা আমি ঈশ্বরের কাছেও পতিত হব। আমি বুঝতে পারছি যে কাজ করলে আমার ঠাঁই নেই, এটা মহা অন্যায়। হাউ লাভিং টু হিজ নোবেলটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ, যেখানে তার ভালোবাসা, তার মহানত্ব কত বড়, আমার প্রতি তার ভালোবাসা, আমার মহানত্বকে যিনি এত প্রাধান্য দেন, সেই মানুষটাকে যদি আমি মৃত্যুর মুখে পতিত করি তাহলে সেটা সত্যি অন্যায়। এইভাবে সে নিজের মনকে যাচাই করছে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men. শুধু তাই না, আমি শুধু সেনাপ্রধানই নই, এই রাজার দৌলতেই আমি সমস্ত সৈন্যদলের কর্ণধার, বা আমি সেনাপ্রধান, এবং গোটা রাজ্যের মধ্যে আমার যে সম্মান, তার সম্মানের একাংশ দাবিদার হচ্ছে এই রাজা, কারণ রাজা আমাকে নিজে মাথা সেলাম করে সম্মান জানায়, সেখানে রাজ্যবাসী জানাতে বাধ্য কি বাধ্য না? 100% বাধ্য। তাহলে how would those honors be stained, কি করে এই সম্মানকে আমি আঁচড় কাটি, কি করে এই সম্মানকে আমি আঁচড় কাটবো। স্টেইন কথার অর্থ হচ্ছে আঁচড় কাটা, অর্থাৎ কি করে আমি কলঙ্কিত করব, কি করে আমি এটাকে কলঙ্কিত করব, আমি এটা কলঙ্কিত করতে পারবো না। নিজেকে নিজে বলছে, নিজের সাথে কথা বলাকে বলা হয় সলিলকি, হ্যাঁ, একাই কথা বলছে। রেপুটেশন অফ দ্য ফাউল মার্ডার, এরকম একটা জঘন্য নারকীয় হত্যালীলা করে আমি সেই জিনিসটাকে, সেই হত্যালীলাকে আমি করে নিয়ে আমি কি করে আমি এই ফাউলটা করে, এই ভুলটা করে, এই শব্দটা কোথায় পেয়েছিলি? ফেয়ার ইজ ফাউল, হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য ফাউল, এটাই সেই ফাউলটা। দেখ কোথায় আসছে, রিডিলটা ও ভাঙতেছে কিন্তু নিজেই, কিন্তু ওই সময় বুঝতে পারছে না যে গানটা ওই ভাঙাচ্ছে, ঠিক আছে তো? খুব মারাত্মক লাইন কিন্তু। কি করে রেপুটেশনের সম্মানকে আমি অবনমিত করব। ইন দিস কনফ্লিক্টস, এই সকল মানসিক দ্বন্দ্ব হয়, দেখ মনের মধ্যে যখন দ্বিধা হবে করব কি করব না, তাকে ইংরেজিতে কনফ্লিক্টস বলে। কি বলে? কনফ্লিক্ট, দ্বন্দ্ব। অফ দ্য মাইন্ড, লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড রিজলভ টু প্রসিড নো ফার্দার। হঠাৎ করে বুঝতে পারলো যে না, আমার স্বামীর দ্বারা হয়তো আর খুন করা সম্ভব হবে না। বাট শি ওয়াজ এ ওম্যান নট ইজিলি শেকেন ফর হার পারপোজ,
কিন্তু আমি এমন নারী, আমার মনোবল অত ঠুনকো নয়, আমি কম্পিত হব না, আমার মাথার উপরে রানীর মুকুট লাগবেই, তার জন্য যা করতে হয় আমি করব। She began to pour in his ears words tinged with a valor of tongue, infusing a portion of her own spirit in his mind. খুব দারুণ দারুণ গুরুত্বপূর্ণ লাইন, প্রত্যেকটা কথা ভেঙে ভেঙে বুঝতে হবে। She began to pour in at his ears, তারপর সে ম্যাকবেথের কানে নানা রকম কথা ঢালতে লাগলো। tinged with a valor of her tongue, সেই কানে যে কথাগুলো ঢালছিল সেই কথাগুলোর মধ্যে যে জিহ্বা বা যে জিহ্বা লেডি ম্যাকবেথ ইউজ করেছিল, সেখানে ম্যাকবেথের তৈরি করা সমস্ত গৌরব মিশানো ছিল, যে তুমি এরকম, তুমি যোদ্ধা, তুমি পরাক্রমী, তুমি সাহসী, হ্যাঁ তুমি বীর, তুমি যোদ্ধা, তুমি কেন পারবে না, তোমাকে পারতেই হবে, তোমার স্বভাবসাধ্য কাজ হত্যাই তোমার কাজ, তুমি তো একজন সৈন্য, এরকম করে ইনফিউজ করছে। ইনফিউজিং এ পোর্শন, লেডি ম্যাকবেথের শরীরের একটা অংশ, তার আত্মার একটা অংশ ট্রান্সফার করে দিয়েছে কার মধ্যে? ম্যাকবেথের মধ্যে। অনেক সময় দেখিস যে মানুষকে হিপনোটাইজ করে, তাই না, সম্মোহিত করে, করে খুন করায় দিল, বলে যাও খুন করে আসো, লোকটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ দেহটা চলতেছে, মাইন্ডটা কিন্তু অন্য লোকের, দেহটা পুরোপুরি হিপনোটাইজ, তেমন করে হিপনোটাইজ করতেছে লেডি ম্যাকবেথ। আচ্ছা, তার ওন স্পিরিট, তার নিজের সত্তাকে তার মাইন্ডে ঢেলেছে। অ্যাসাইনিং রিজনস আপন রিজনস, যুক্ত করছে একের পর এক কারণ, একের পর এক কারণ জারি করছে, why he should not shrink from the resolution he had earlier undertaken। সে তার স্বামীকে বলছে যে স্বামী, তুমি কথা দিয়ে কেন কথা ফিরাচ্ছ? তুমি কথা দিয়েছো তুমি আমাকে রানী করবে, কথা দিয়েছো তুমি মারবে, তুমি কেন এখন এই হত্যার থেকে পিছিয়ে ফিরে আসছো? এটা তোমার নীতি বিরুদ্ধ, তুমি একজন বীর পুরুষ, কথা দিয়ে তুমি কথা ফেরাতে পারো না, একটা নারীর কাছে কথা দিয়ে কথা ফেরাতে পারো না। নানান রকমভাবে সে তার স্বামীকে উত্ত্যক্ত করছে। And how the action of one short night would give to all the nights and days to come sovereign power and royalty। বলছে একটা রাতেরই তো ব্যাপার, একটা রাতেরই তো ব্যাপার, করোনা একটু পাপ কি আছে, তারপর সব রাত সব দিন তো আমরা সার্বভৌম হয়ে বাঁচবো। তুমি তো খারাপ নাও, এমন তো না যে তুমি রাজা হয়ে দেশের মানুষের উপর অত্যাচার চালাবে। একটু ভালোর জন্য একটু খারাপ করলে ক্ষতি কি? হ্যাঁ করো, একটা রাতের ভুল কি আছে। She even accused him of cowardice। শুধু তাই না, সে তার স্বামীকে দোষারোপ করলো যে তুমি ভীরু কাপুরুষ, তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। অ্যান্ড ফ্রিকেলনেস, বললো তোমার কথার কোনো ঠিক নেই, দোদুল্যমান তুমি কথা বলো। ফ্রিকেলনেস কথার অর্থ হচ্ছে যাদের মাইন্ড সেট আপ ঠিক নেই, এখনই বলে এইটা করব, একটু পরে বলে ওইটা করব, তাদেরকে বলে ফ্রিকেল মাইন্ডেড, তাকে বলা হয় ফ্রিকেল মাইন্ডেড। এটা হচ্ছে দুর্বল চিত্ত, তাকে বাংলায় বলে দুর্বল চিত্ত। ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, সে কি করছে, যার জন্যই সে তার ডিসিশনটাকে রিভার্ট করছে, চেঞ্জ করে নিচ্ছে। মনে ঠিক নাই, কথা ঠিক নাই, এখন বলে এটা করবো, তখন বলে ওটা, নিজের কথায় নিজে দাম দিতে পারো না, এমন করে প্রভোক করছে। She also told him how practicable it would be to lay the guilt of the dead on the drunken grooms। সে বোঝাচ্ছে, হে প্রভু, হে মাই লর্ড, তোমার তো কোনো ভয় নেই, তুমি হত্যা করে যারা রাজার পাশে আছে তাদেরকে দোষী প্রমাণ করে দিবে, কারণ এই রাজ্যে এমন কেউ নেই যে তোমার দিকে আঙ্গুল তুলে বলবে যে তুমিই রাজাকে খুন করেছো। কেউ বিশ্বাস করবে? নোবডি। সো দেয়ার ইজ এ গুড চান্স, ইউ শুড ইউজ ইট, তোমার এটা ব্যবহার করা উচিত। হ্যাঁ, ইউ কিল দ্য কিং অ্যান্ড কি কাদের দোষী করো, অ্যালিগেশনটা কাদের উপরে দাও? দেহরক্ষী যারা আছে, শুয়ে আছে নেশা করে, তাদের উপরে দিয়ে দাও। কারণ সেই রাতে খাওয়া দাওয়া হয়েছিল পুরা দমে, ওয়াইন টোয়াইন খাওয়া হয়েছে, বাস পুরা শুয়ে আছে, নেশার পরে ঘুম। আচ্ছা, এই যে বলা আছে ড্রাঙ্কেন গ্রুমস, মদ্যপানরত যে গ্রুমসরা আছে তাদের উপরে তুমি দোষ দেবে। হু আর স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার, যারা রাজার কি করছে, কক্ষের বাইরে শুয়ে আছে, তাদের উপর তোদের রক্তগুলো ছিটিয়ে দেবে, চাকুটা হাতে ধরিয়ে দেবে, কি আছে, এগুলো সিনেমায় হয়, তাহলেই তো শেষ। So Macbeth took the dagger in his hand and softly stole into the dark to the room where Duncan slept। তাই ম্যাকবেথ আর চিন্তা না করে হাতে সেই ছুরিখানা নিয়ে প্রবেশ করলো অন্ধকারে ডানকানের সেই চেম্বারে যেখানে শুয়েছিল।
ডানকান। As she advanced towards the bed chamber, তারপরে ধীরে ধীরে যখন সে অগ্রসর হলো তার কক্ষের সেই শায়িত স্থানের দিকে, he visualized, ম্যাকবেথ দেখতে পারছে another dagger hanging in the air, আগে থেকে একটা ছুরি বাতাসে ভাসমান অবস্থায় আছে, with the handle pointed towards him, যে ছুরির হাতলটা তার দিকে ঘোরানো, and there were drops of blood on the tip and the blade of the dagger, এবং সেই ছুরির যে অগ্রভাগ, সেই ছুরির যে অগ্রভাগ হ্যান্ডেলটা ডানকানের দিকে, ছুরির যে অগ্রভাগ এটাকে টিপ বলে আর এটাকে ব্লেড বলে, ধারটা আছে এখানে, চুইয়ে চুইয়ে এরকম করে রক্ত পড়ছে, সে দেখছে, ভিজুয়ালাইজ করছে, ঠিক আছে। ম্যাকবেথ ট্রাই টু গ্র্যাপস, ম্যাকবেথ লাফ দিয়ে চেষ্টা করলো সে বাতাসে ভাসমান যে ড্যাগার বা ছুরিটা আছে সেটাকে ধরার, গ্র্যাপ করতে চেষ্টা করলো, বাট ইট ফেডেড, কিন্তু সেটা বাতাসে মিলিয়ে গেল, ইনটু দ্য এয়ার, বাতাসে এটা উধাও হয়ে গেল। টু হিজ রেজুলেশন ইট ওয়াজ অনলি এ মেরি ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেন। তারপর ম্যাকবেথ বুঝতে পারলো এটা তার একটা অলীক কল্পনা, ফ্যান্টাজম, ঠিক আছে, যেটা তৈরি হয়েছে তার দেহ গরম হওয়ার জন্য এবং মস্তিষ্ক বিভ্রান্ত হওয়ার জন্য, অপ্রেসড মাইন্ড। একটা কোশ্চেন আছে, when Macbeth entered into the king's chamber, what was his condition of his brain? Oppressed brain. হ্যাঁ, what was his mind setup? শব্দটা থাকবে oppressed, তার মানে ডিসব্যালেন্স। ওকে, লেট মি কন্টিনিউ প্লিজ, কথা বলো না। ওভারকামিং দিস ফিয়ার, এই ভয়টার থেকে বেরিয়ে ম্যাকবেথ এন্টার ডানকানস রুম, ম্যাকবেথ ডানকানের রুমে প্রবেশ করলো, and slew the hapless king, এবং সেই সাহায্যহীন রাজা যে ঘুমিয়েছিল তাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, প্রবেশ করে দিল তার বুকের মধ্যে সেই বড় ছুরিখানা। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, ছুরি প্রবেশ করে যখন সেই কক্ষ ছেড়ে বেরিয়ে আসছে খুন করে, ঠিক সেই সময় ওয়ান অফ দ্য গ্রুমস, যারা রাজার কক্ষের বাইরে ছিল তাদের মধ্যে একজন, হু ওয়াজ স্লিপিং, যে ঘুমিয়েছিল, অ্যাডজেসেন্ট মানে সংলগ্ন, অ্যাডজেসেন্ট কথার অর্থ হচ্ছে সংলগ্ন, তোমরা বলতে পারো নিয়ার, কি বলতে পারো, নিয়ার টু দ্য চেম্বার, যে রাজার কক্ষের কাছেই শুয়েছিল, লাফ, হঠাৎ করে ঘুমের মধ্যে হেসে উঠলো, ইন স্লিপ, ঘুমের মধ্যে হেসে উঠলো, অ্যান্ড ক্রাইড আউট, তারপরে চিৎকার করে বলল, মার্ডার, ফর হুইচ বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, সে ঘুমের মধ্যে জেগে উঠে বলল, মার্ডার, খুন হয়েছে, খুন। শোনা মাত্র বাকি গ্রুমগুলোও জেগে উঠলো, তার পাশ থেকে জেগে উঠলো। বাট দেন ওয়ান অফ দেম সেড, তারপর যারা জেগে উঠলো তাদের মধ্যে একজন বলল, গড ব্লেস আস, ভগবান সহায় হন আমাদের ওপর, ভগবান সহায় হন আমাদের ওপর। অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, আরেকজন উঠলো ঘুমের থেকে, উঠে বলছে আমিন, অর্থাৎ কোনো কেউ মারা গেলে আমরা টিভিতে দেখি চোখটা বন্ধ করে দিয়ে এই আমিন কথাটা বলে, কিন্তু তাই তো, ঈশ্বরের নাম নেয় আমিন, যেহেতু খুন হয়েছে, মরেছে একজন, আমিন। এগুলো কিন্তু সব কিন্তু ওই ভৌতিক ব্যাপারেই হচ্ছে, কিন্তু বুঝতে পারলো তো, এটা কিন্তু কেউ জেগে নেই, কিন্তু কোনো একটা স্পিরিট, কোনো সত্তা তাকে হঠাৎ করে জেগেছে, আবার ঘুমিয়ে পড়বে এখনই, দেখো। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, হঠাৎ করে এগুলো বলে ঠলে তারা আবার ঘুমিয়ে পড়লো। ম্যাকবেথ অলসো ট্রাইড টু সে আমিন, ম্যাকবেথও চেষ্টা করলো, আমিন শুনলে আমিন বলতে হয়, ম্যাকবেথও চেষ্টা করলো আমিন বলার, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট, কিন্তু ম্যাকবেথ তার কণ্ঠ দ্বারা আর আমিন কথাটা বলতে পারছে না, সে চেষ্টা করছে কিন্তু আর বলতে পারছে না, তার বাক রুদ্ধ হয়েছে, গলা শুকিয়ে গেছে। কারণ বলতে পারছে না, কারণ কেন? কারণ ম্যাকবেথের যে হৃদয়টা সেটা অলরেডি কি হয়েছে, এখানে পাপ কভার করে নিয়েছে, তাই তো, সে হাইয়েস্ট ক্রাইম করেছে। সব থেকে বড় কথা, অতিথি দেবো ভাব, অতিথি নারায়ণের রূপ, সেই অতিথিকে সে নিজের বাড়িতে ডেকে এনে কি করছে, হত্যা করছে, যার জন্য ঈশ্বরের নাম আর সে বলতে পারছে না, আর ঈশ্বরের নাম তার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না। খুব সুন্দর জিনিস কিন্তু। বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্ট্রাক ইন হিজ থ্রোট অ্যান্ড হি কুড নট আটার ইট, সে আর বলে উঠতে পারছে, আটার মানে বলা, সে আর বলে উঠতে পারছে না। হি ফেল্ট দ্যাট হি হার্ড আ ভয়েস হুইচ সেড, সে তখন বুঝতে পারছে যে একটা স্বর যেন তার কানে কানে কথা বলছে, একটা স্বর যেন তার কানে কানে কথা বলছে। কি বলছে? স্লিপ নো মোর, আর ঘুমাতে পারবি না তুই, আর ঘুমাতে পারবি না তুই, এরকম করে ইকো হচ্ছে। কার কানে? ম্যাকবেথের কানে। ম্যাকবেথ মার্ডার স্লিপ,
ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে, ম্যাকবেথ ঘুমকে হত্যা করেছে। ঘুম হচ্ছে মানুষের জীবনে সব থেকে শান্তির জিনিস। আর একজন অপরাধী কোনোদিন রাত্রেবেলা শান্তি মতো ঘুমাতে পারে না, কারণ সে মনে করে এই বুঝি পুলিশ আসবে। এই তো একজন অপরাধীর ঘুম কিন্তু রাত্রিবেলায় নেই, ঠিক আছে? সারা জীবন সে একটা জিনিসের জন্যই কাঁদবে, ঘুমের জন্য। কারণ সে ঘুমিয়ে পড়লেই, যেদিন গায়ে হয়তো ঘুমিয়ে পড়লো, হয়তো সেই রাতে পুলিশ রেড করলো, বাস ধরা পড়ে গেল, তাই তো? তাই জন্য অপরাধীরা কোনো সময় ঠিকমতো ঘুমাতে পারে না। আর মানুষ বলে না জীবনে যে আমার জীবনে সুখ শান্তি নেই। অনেক মানুষ জীবনের হালের জন্য বলে যে সুখ শান্তি, সুখ অ্যান্ড শান্তি ইকুয়াল টু স্লিপ। একটা সুখ শান্তিময় মানুষ, একটা ছাত্র যার লেখাপড়ায় ভালো, সে জানে আগামী সেই রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমাতে পারবে, যে না গেল দিন পরিশ্রম করেছি, আজকে ঘুমালেও চলবে। আর যার সারা বছর পড়াশোনা ভালো নাই, সে আগের দিন রাত্রিবেলায় ওই ক্রিমিনালের মতন জাগবে, সব সিলেবাস একবারে কমপ্লিট করার চেষ্টা করবে, আদৌতে কিছুই হবে না। আর হইলেও ওই পড়ার কোনো দাম নেই, 100 পাইলেও দাম নেই, কারণ ওইটার পরবর্তী জীবনে তার কোনো ব্যবহারই আসবে না। দেখো, the innocent sleep that nourishes life, Glems has murdered sleep and therefore Cawdor shall sleep no more, Macbeth sleep no more. বলছে ইকোয়িং ভয়েস একটা, বলছে যেহেতু গ্লেমস হত্যা করেছে ঘুমকে, তাই কাউডোরও আর কোনোদিন ঘুমোতে পারবে না, ম্যাকবেথও ঘুমোতে পারবে না। এইভাবে একটা কি ভয়েস সমানে চলছে, ভয়েস সমানে চলছে। Macbeth just returned to his wife, who by now started to think that he had failed in his objectives. ম্যাকবেথ ফিরে আসলো তার স্ত্রীর কাছে, এসে বলছে কি ঘটনা, কিছু বলেন, চুপচাপ একদম বিতস্তভাবে সে ঘরে প্রবেশ করলো, হাতে রক্ত মাখা, হাতটা রক্তে একদম লাল, ঘরে প্রবেশ করলো। তার বউ ভাবছে এই তো মনে হয় সর্বনাশ করে আসছে, কাজটা মনে করতে পারেনি। He came in such distracted a state that reproach for his want of resoluteness. অর্থাৎ একটা কাজ করে আসলে শরীরে যে জোর থাকবে সাকসেস হবে, সেই জোরটা তার স্বামীর মধ্যে নেই। তার স্বামী একদম চুপচাপ করে প্রবেশ করছে, যার জন্য লেডি ম্যাকবেথের মনে সন্দেহ জন্মাচ্ছে, হয়তো আমার স্বামী কাজটা করে উঠতে পারেনি। And sent him to wash his hands of the blood that stained them. তারপর তার সে স্বামীর হাতে লক্ষ্য করলো, দেখে বুঝলো ও না, করেছে, হাত রক্তে মাখা, যাও তুমি হাত ধুয়ে আসো। Meanwhile she took the dagger to stain the cheeks of the grooms with blood in order to make it seem their guilt. ঠিক সেই সময় লেডি ম্যাকবেথ সেই হাতের থেকে ছুরিটা নিল ম্যাকবেথের, আবার ছুটে গেল রাজার কক্ষের সামনে, যারা বাইরে শুয়েছিল গ্রুম, তাদের গায়ে এবং গালে রক্ত লাগিয়ে দিল, এটা প্রমাণ করার জন্য যে তারা যেন, তারা কি দোষী, তারা কি দোষী প্রমাণ করার জন্য, তাই না? তাদের গায়েটায় লাগাই দিল রক্ত। ডে ব্রোক, সকাল হলো, অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ মার্ডার, সঙ্গে সঙ্গে প্রকাশ পেল রাজার খুনের ঘটনা। And though Macbeth and his wife showed their utmost grief, রাজা মারা গেছে এই খবর ঘোষণা করলো ম্যাকবেথ, এবং জনসম্মুখে দাঁড়িয়ে অত্যন্ত কুমিরের কান্না যাকে বলে, মিথ্যে কান্না, তারা কাঁদলো। আটমোস্ট মানে একদম অন্তর্নিহিত যে দুঃখ, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, সে দুঃখ তারা প্রকাশ করলো, সে দুঃখ তারা প্রকাশ করলো। And evidence of murder was sufficiently strong against the grooms. এবং খুনের যে প্রমাণ, যেটা খুব শক্তপোক্ত ছিল, কারা তারা, ওই যে গ্রুমগুলো মারছে, গায়ে রক্ত, হাতে চাকু, গালেগুলো রক্ত, রাজাকে ওরা মদ খায় রাত্রিবেলা মেরে দিছে, বাস একদম সাফিসিয়েন্ট ছিল, মানে এই যাত্রায় বেঁচে গেল। তবুও yet the entire suspension fell upon Macbeth, তবুও গোটা, তথাপি সমস্ত সন্দেহের একটা তীর কিন্তু ম্যাকবেথের উপরে রয়েই গেল। কারণ ম্যাকবেথ থাকা সত্ত্বেও এত বড় ঘটনা কি করে ঘটে, যে এত দেশের যুদ্ধ করে দেশকে বাঁচাতে পারে, সে একটা রাজার মৃত্যুটাকে আটকাতে তার বাড়ি থেকেই মরলো, সন্দেহ হবে কিনা। Dunstan two sons fled immediately, বাবা মারা গেছে জেনে ওই রাতে, ওই দিনই সেই দুর্গ থেকে পালিয়ে গেল ম্যালকম আর ডোনাল্ড বেইন। কারণ বাবা খুন হয়ে গেছে, যেখানে রাজারই সিকিউরিটি নাই, সেখানে আমরা কোথাকার। তাহলে
ম্যালকম দ্য এল্ডেস্ট, যে বড়, শাউট ফর রেফিউজ, চাইলো, খুঁজলো, শাউট ফর রেফিউজ ইন দ্য ইংলিশ কোর্ট, আশ্রয় খুঁজলো কোথায়? ইংলিশ কোর্টে, মানে ইংল্যান্ডে গিয়ে রাজ দরবারে কি খুঁজলো? এরকম ঘটনা আমার দেশে, আমার বাবাকে মেরে ফেলছে, আমাকে আশ্রয় দিন, আমার প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে। ইংল্যান্ডের যে অধিপতি তিনি তাকে আশ্রয় দিলেন, যে তুমি অভয় দিলাম, আমার ছাউনিতে থেকে তোমার কিচ্ছু হবে না। ও গা ঢাকা দিল কোথায়? ইংলিশ কোর্টে। While Donald Wayne the youngest son fled to Ireland, আর ডোনাল্ড ওয়েন ছোট ছেলে, সে পালিয়ে গেল কোনো এক দ্বীপে, কোনো একটা দ্বীপে চলে গেল। উইথ দ্য ডেথ অফ দ্য কিং দ্য থ্রোন বিং ভ্যাক্টেড, রাজা মারা যাওয়ার সাথে সাথেই গোটা রাজ সিংহাসনটা শূন্য হয়ে গেল। ভ্যাক্টেড মিনস ফাঁকা, কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। অ্যান্ড দ্য সন্স বিং আনঅ্যাভেলেবল, এবং রাজার ছেলেরাও উপস্থিত নেই। তাহলে কি এবার কি? গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ। Thus the prediction of Weird Sister was literally accomplished. এইভাবেই সেই কলাকার দেখতে ডাইনি বোনেদের কথাগুলো বস্তুত সম্পূর্ণ করা হলো। বলো, তাই এবার আজকে আমরা পার্টটা এইটুকুনি পড়লাম, দ্বিতীয় পার্ট পড়বো। এইটুকুনি পড়ে তোমাদেরকে দুটো কথা বলি। জানি ভিডিওটা অনেকটা লেন্দি হয়েছে, কারণ এটা উইদাউট ডিসকাশন, উইদাউট এক্সপ্রেশন যদি পড়াতাম তাহলে তোমাদের খুব অসুবিধা হতো। কারণ আমার অনেক ভাই বোনরা আছে যারা গোটা গল্পটাকে খুব ভালো করে পড়বে না বা ইন্টারেস্টটা ধরে রাখতে পারবে না। তাই তাদের জন্য এই প্রয়াসটা করা, যাতে করে তারা কিন্তু এই ভিডিওটা দেখে, বারবার দেখে, পড়াটা একটু পড়েও যাতে পরীক্ষায় আনসারগুলো পড়তে পারে। তবে বলে রাখছি, বইটা কিন্তু পড়তেই হবে, কারণ শুধুমাত্র ভিডিও ক্যারি অন করলে কিন্তু হবে না, কারণ বইটা কিন্তু অনবদ্য একটা জিনিস। বই পড়ে এই ভিডিওটা তোমাকে অ্যাসিস্ট করবে, তোমাকে সাহায্য করবে। আচ্ছা, এবার যেটা বলবো তোমাদেরকে সেটা হলো, খুব শিগগিরই আমি আবার এই ম্যাকবেথের যে দ্বিতীয় পর্ব তোমাদের কাছে নিয়ে আসতে চলেছি। খুব শিগগিরই সেটা তোমরা চোখ রাখো আমাদের চ্যানেলে। এবং শেষে এটাই বলবো যে তোমাদের ভালোবাসা স্নেহ পেয়ে ধীরে ধীরে আমাদের পরিবার কিন্তু বড় হয়ে উঠছে, এবং আমরা আশাবাদী যে আগামী দিনে তোমাদের ভালোবাসা স্নেহ এইভাবেই পাবো, এবং আমরা তোমাদের চিরকাল তোমাদের সাহায্য করে যেতে পারবো। এই কথাই বলে আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, পরীক্ষা চলে আসছে, আর মাসখানেক বাকি, প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে চালাতে হবে। হ্যাঁ, নিউ সিলেবাস, নতুন একটা ধারা শুরু হয়েছে, নতুন একটা সময় শুরু হয়েছে, নিজেকে প্রমাণ করার একটা বড় জায়গা। কি বলবো, তোমরা অলরেডি পুরোপুরি মোটিভেটেড। হ্যাঁ, সবসময় তোমরা জানো যে তোমাদের কি করতে হবে, এখন তোমরা অনেক আপডেটেড। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে বলছি, ভালো করে পড়ো, বুঝে বুঝে পড়ো, কোয়ালিটি পড়া পড়ো। শুধু সারাদিন বই নিয়ে মুখ বুঝে থাকলেই হবে না, পড়াটা কোয়ালিটি ওয়াইজ পড়তে হবে। এই হলো ব্যাপার। তাহলে আজকে এই বলে রাখছি, তোমাদের দিন শুভ হোক।